আজকে আমার মনে আছে যে ওই রেসিডেন্ট নন রেসিডেন্ট ওইটা একটা একটু আছে জি স্যার, আর ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, এগুলা দেখি। তো এই ক্যাপ্টেন আজকেরটা সহ কয়টা ক্লাস হয়? স্যার শুধু আপনার নাকি সব মিলায় স্যার 19টা? শুধু আপনার কয়টা এটা একটু দেখা লাগবে। দেখেন তো আমার কয়টা হলো। স্যার আজকেরটা সহ 7টা ক্লাস। হুম, না তা কেমনে হয়? 8টা হবে। 8টা হইতে পারে স্যার, একটা ক্লাসে তো মিস মিস গেছে লিখতে। 8টা স্যার হইতে পারে। হুম, আচ্ছা যাই হোক। হুম, ঠিক আছে। তো আজকে ক্লাসের পরে আর একটা ক্লাস থাকবে, আমাদের লাস্ট ক্লাস হবে হয়তো আগামী সোমবারে জি সম্ভবত। স্যার। আচ্ছা, তাইলে এটা একটু দেখেন যে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট, বাংলা হচ্ছে নিবাসী এবং অনিবাসী। তো এইটার একটা ডেফিনেশন যেখান থেকে আপনাকে পড়াচ্ছি সেটা হলো নতুন আয়কর আইনের 2-এর 45 ধারা থেকে পড়াচ্ছি। এই যে নিচে লিখে দিছি যে সেকশন 2-এর 45, 245। এখন এই যে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট ব্যক্তির ক্ষেত্রে, স্বাভাবিক ব্যক্তি আমরা যারা মানুষ, আমাদের ক্ষেত্রে আমরা যদি সে মানে বাংলাদেশি হোক বিদেশি হোক, সাদা চামড়া কালো চামড়া, এতে কোনো বিষয় না। কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি সে বিদেশি হোক বা বাংলাদেশি হোক তাতে কিন্তু যায় আসে না, তার পাসপোর্ট নিয়ে বসতে হবে। সে যদি বাংলাদেশে কমপক্ষে 183 দিন কোনো ইনকাম ইয়ারে থেকে থাকে তাহলে সে নিবাসী। এখন ইনকাম ইয়ার মানে কি? ইনকাম ইয়ার হচ্ছে জুলাই টু জুন। হুম, ইনকাম ইয়ারের মিনিং হচ্ছে জুলাই টু জুন। এই যে ফিনান্সিয়াল ইয়ার, প্রতিটা ফিনান্সিয়াল ইয়ারই হচ্ছে এক একটা ইনকাম ইয়ার। তো জুলাই টু জুন যদি কোনো ব্যক্তি, সে আমেরিকান হোক বা যেই হোক, বাংলাদেশে কোনো কাজে আসছে, অথবা বাংলাদেশি কোনো ব্যক্তি সৌদি আরবে চাকরি করে, বাংলাদেশে কতদিন ছিল তার উপরে ডিপেন্ড করবে যে সে তার স্ট্যাটাসটা কি হবে। এটা কি পড়াচ্ছি? এটা আপনাদের যেটা পড়াচ্ছি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তো কতদিন থাকলে সে নিবাসী হবে? আহ তো পাসপোর্ট নিয়ে বসতে হবে এবং পাসপোর্টে আসছে গেছে আসছে গেছে। নর্মালি ধরা হয় যে বাংলাদেশে যেদিন এন্ট্রি সিল পড়ে সেদিন সে বাংলাদেশে একদিন ধরা হয়, আর যেদিন এক্সিট সিল পড়ে ওই দিন ধরা হয় সে বাংলাদেশে নাই। সমস্যা কোথায়? পাসপোর্টে যদি আপনার বিদেশে যান আপনি দেখবেন যে পাসপোর্টে যে সিলটা পড়ে, এন্ট্রি বা এক্সিট, সেটাতে কোনো টাইম লেখা থাকে না। সমস্যা হচ্ছে এইটা। এখন কিভাবে বুঝবে যে আপনি সকালের ফ্লাইটে গেছেন না রাত 11:30টার ফ্লাইটে গেছেন? রাত 11:30টার ফ্লাইটে যদি আপনি যান তাহলেও ধরা হয় যে আপনি ওই দিন বাংলাদেশে ছিলেন না, কারণ এক্সিট সিলটা পড়ছে যে বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে। তো এখন সময় তো দেওয়া থাকে না আসলে। পাসপোর্ট একরকম আর টিকিট থাকে আলাদা। এখন এই হচ্ছে মুশকিল। আর যেদিন আপনি এন্ট্রি সিল পড়ে যে ঢাকায় ঢুকলেন, তো সেটা যদি রাত 11:30টাও ঢোকেন, তাও ধরে নেওয়া হবে ওই দিন আপনি বাংলাদেশে। তো এইরকম বিষয়টা আর কি। তো এরকম পাসপোর্ট নিয়ে বসে আপনার হিসাব করে গেছে আসছে গেছে আসছে, এক নাগারে থাকতে হবে এরকম কথা বলা হয়নি যে 183 দিন এক নাগারে থাকতে হবে। নো, নট দ্যাট। বলছে যে কোনো আয় বর্ষে জুলাই টু জুন কোনো ব্যক্তি, করদাতা, সে দেশি হোক বিদেশি হোক, সে যদি মানে সর্বমোট আয় বর্ষে 183 দিন বাংলাদেশে অবস্থান করে থাকে, তাহলে সে হবে নিবাসী। এখন বলতে পারেন, একটা কোশ্চেন আসে
যে ঠিক আছে আমি 100-তে কম ছিলাম বা বেশি ছিলাম, তাতে আমার কি যায় আসে। সেই যায় আসাটা আমি পড়াবো, সেটা আলাদা স্লাইড। এটা পড়ানোর পরে আমি পরের পাতায় যাব। তো আগে পড়ায় নি যে কে কখন নিবাসী হবে, কতদিন থাকলে নিবাসী হবে, কতদিনের কম থাকলে অনিবাসী হবে, সেটা একটু পড়ায় নি। তারপরে আমরা পড়াবো যে তাইলে এই দুইটার কি, মানে এই দুইটাতে ইম্প্যাক্ট, ট্যাক্স ইম্প্যাক্ট কি হবে, সেটা পরের পড়াচ্ছি। ২ নাম্বার কথা হচ্ছে যে ১৮৩ দিনের কম থাকলেও হবে, কিন্তু মিনিমাম ৯০ দিন থাকতে হবে। মিনিমাম যদি ৯০ দিন থাকে, আর আগের ৪ বছরে যদি সর্বমোট ১ বছর থাকে, ৩৬৫ দিন মানে তো ১ বছর। মানে এই বছরে মিনিমাম ৯০ দিন থাকতে হবে, আর আগের ৪ বছরে মিনিমাম ১ বছর থাকতে হবে সর্বমোট। তার মানে ৫ বছরের পাসপোর্ট নিয়ে বসতে হবে। এই বছর এবং এর আগের ৪ বছর। তো যদি দেখা যায় যে সেকেন্ড ক্রাইটেরিয়াটা ফুলফিল করে, তাহলেও সে নিবাসী। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এইখান থেকে কিন্তু একটা আপনার এমসিকিউ কোশ্চেন হতে পারে যে এক ভদ্রলোক বাংলাদেশে সে এই বছরে ছিল সে ৫০ দিন, আর আগের ৪ বছরে সে ৩ বছরই বাংলাদেশে ছিল। তাহলে সে কি নিবাসী হবে না অনিবাসী হবে? হুম, অনিবাসী স্যার। এই তো পরীক্ষায় এক একজন এক একটা টিক চিহ্ন দিয়ে আসবে। বুঝতে পারছেন? আমি কোশ্চেনটা আবার বলি যে এক ভদ্রলোক সে বাংলাদেশে ওই ইনকাম ইয়ারে, মানে ডিউরিং দ্য ইনকাম ইয়ার সে ছিল ৫০ দিন, কিন্তু আগের ৪ বছরে সে ৩ বছর বাংলাদেশে ছিল। অথবা এমন হতে পারে যে আগের ৪ বছরে সে পুরা ৪ বছর একটানা বাংলাদেশে ছিল, আর এই বছরে সে ছিল ৫০ দিন। তো তাহলে সে কি নিবাসী হবে না অনিবাসী হবে? Sir, who is a নিবাসী। non-resident? Sir, Sir, non-resident. he is a non-resident. কারণ সে যে Non-resident, দ্বিতীয় sir. ক্রাইটেরিয়া ওইটা ফুলফিল করে নাই, প্রথমটা তো করেই নাই। হ্যাঁ, মানে ৯০ দিনের কম থাকলে আর পিছনে তাকানোর দরকার নাই। ৯০ দিনের কম ছিল, ৫০ দিন ছিল মানে কি ৯০ দিনের কম। কম তো ছিল। জি ৯০ দিনের কম থাকলে আগের ৪ বছরে আমার ইতিহাস টানার দরকার কি? হ্যাঁ, জি স্যার। দৌড়াতেই হবে। বুঝতে পারছেন? জি স্যার। আরেকটা কোশ্চেন করি। এক ভদ্রলোক এই বছরে ২০০ দিন ছিল, কিন্তু আগের ৪ বছরে সে ৩৬৫ দিনের কম ছিল। আগের এই বছরে ছিল, ভালো করে শোনেন, এই বছরে সে ছিল ২০০ দিন, কিন্তু আগের ৪ বছরে সে সর্বমোট ছিল ৩০০ দিন, মানে লেস দ্যান 365। ৩৬৫ দিনের কম ছিল, ৩০০ দিন ছিল। তা কি নিবাসী হবে না অনিবাসী হবে? নিবাসী। স্যার সে নিবাসী হবে স্যার, কারণ সে প্রথম যে ক্রাইটেরিয়া ওইটা ফুলফিল ওটা করেছে। ফুলফিল করছে। এই যে মোর দ্যান ১৮৩। 183। জি স্যার। এই তো পরীক্ষায় পাস। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে। তো সুতরাং এই জায়গাগুলো ট্রিকি, মানে এমসিকিউ দেওয়া, এইসব জায়গা থেকে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন সেট করা খুব ইজি। বুঝতে পারছেন? তাহলে ১ নাম্বারটা শেষ, এবং আমি আশা করি ২টা কোশ্চেন করছি। কোশ্চেন জি করে স্যার। আমি বোঝার চেষ্টা করছি যে আমি যে ডেলিভারি দিচ্ছি সেটা যারা নেওয়ার তারা নিচ্ছে কিনা, ঠিক মতো নিতে পারতেছে কিনা। এটা বোঝা যায় ২-৩টা কোশ্চেন করলেই বোঝা যায় যে কি কতখানি বুঝছে। আচ্ছা, গেল ১ নাম্বার। ২ নাম্বারে হলো কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, হিন্দু আনডিভিডেড ফ্যামিলি, অ্যাসোসিয়েশন অফ পারসন, এদের বেলায়, আর বাকি সবার বেলায় সোজা কথা আরকি, ব্যক্তিবাদে। বাকি সবার বেলায় বলছে যে কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট, মানে বাংলায় বলে কলকাঠি। তো কলকাঠি যদি বিদেশ থেকে নাড়ায় তাহলে সেটা নন রেসিডেন্ট কোম্পানি। কুকুরের লেজ যদি বিদেশ থেকে নাড়ে তাহলে কিন্তু এটা নন রেসিডেন্ট কোম্পানি। যেমন আপনার বাংলাদেশে বাটা, ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, লিন্ডেবিডি, এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, এগুলো সব নন রেসিডেন্ট কোম্পানি। কারণ এদের কলকাঠি বিদেশ থেকে নাড়ে। তো এদের প্যারেন্ট কোম্পানি বাইরে, মানে এদের হেড অফিস বাইরে। এই বাটা সারা পৃথিবীতে বাটা। তো বাটা শুধু বাংলাদেশে না, মাল্টিন্যাশনাল। মাল্টিন্যাশনাল কি? মাল্টিন্যাশনাল হলো বিভিন্ন দেশের ন্যাশনাল। তারা যে দেশে যায় সেই দেশে যেয়ে তাদের ন্যাশনালে পরিণত হয়।
যেমন বাটা শু তো এখন বাংলাদেশে বাটা শু কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এরকম যদি মরিশাসে যায় তাহলে লেখে বাটা শু কোম্পানি মরিশাস লিমিটেড, এরকম আর কি, মাল্টি ন্যাশনাল কোম্পানি। বুঝতে পারছেন? জি স্যার। তো এই কারণে আপনার কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, এওপি এদের যদি পার্টলি ফ্রম আউটসাইড বাংলাদেশ এবং পার্টলি ফ্রম বাংলাদেশ যদি তার কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট তাদের কলকাঠি আংশিকভাবে বাংলাদেশ থেকে নাড়ায়, আংশিকভাবে বিদেশ থেকে নাড়ায়, তাইলেও কিন্তু সেটা নন রেসিডেন্ট কোম্পানি। যেমন আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, এগুলো সব নন রেসিডেন্ট ব্যাংক, কারণ এদের ম্যানেজমেন্ট লোকাল না, লোকাল আংশিক লোকাল, এখানে হেড অফ দি কান্ট্রি থাকে একজন, কিন্তু আর মানে নীতিমালাটা তার সব ওইখান থেকেই চাপায় দেয় বিদেশ থেকে। বুঝতে পারছেন? তাইলে আমরা শিখলাম যে মানে কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট যদি পার্টলিও ফ্রম আউটসাইড বাংলাদেশ হয় তাহলেও সেটা নন রেসিডেন্ট কোম্পানি হবে, কিন্তু যদি পুরোপুরি বাংলাদেশ থেকে কন্ট্রোল হয়, মানে বিদেশ থেকে লেজ নাড়ায় না, তাহলে সেটা হবে আমাদের রেসিডেন্ট কোম্পানি। ফাঁকে একটা কথা বলে রাখি, এই যে আমি বলাচ্ছি যে কোম্পানি আইদার রেসিডেন্ট হবে অথবা নন রেসিডেন্ট হবে, একটা নন রেসিডেন্ট কোম্পানির ট্যাক্স রেট কি আলাদা? না, নন রেসিডেন্ট কোম্পানির আলাদা কোনো ট্যাক্স রেট নাই। ওই বিদেশি কোম্পানি হোক আর বাংলাদেশি কোম্পানি হোক, আমাদের শেয়ার বাজারে যদি লিস্টেড হয় তাহলে 22.5, আর যদি শেয়ার বাজারে লিস্টেড না হয় যদি মানে তাহলে হবে 27.5 বা 30 ইত্যাদি। স্যার তাহলে এটা রেসিডেন্স নন রেসিডেন্স বের করার কারণটা কি? ও কারণ আছে, যেমন আপনাকে বলি, একটা বিদেশি ব্যাংক যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আমাদের আইনে বলা আছে যে একটা বিদেশি কোম্পানি যদি হয় তার হেড অফিস এক্সপেন্ডিচার নামে একটা খরচ থাকতে পারে, কারণ এর কলকাঠি নাড়ায় তো লন্ডন থেকে, তো লন্ডনে হেড অফিস, এখন হেড অফিস যে খরচগুলো করে সেই খরচগুলো বিভিন্ন দেশের উপরে চাপায় দেয়, যে তোমরা তোমাদের পিএলএ এই খরচটা দাবি করো, হেড অফিস এক্সপেন্ডিচার নামে একটা খরচ দাবি করো, কারণ হেড অফিস তো রয়েছে বিদেশে। জি হেড অফিসের যত খরচ আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আয় করে কিন্তু ব্রাঞ্চ অফিস গুলো, হেড অফিস কিন্তু আয় করে না, হেড অফিস খালি নীতিমালা জারি করে, অফিস করে, কোনো আয় করে না। বোঝেন কি বোঝেন না যে হেড অফিস কিন্তু কোনো আয় করে না? এটা বোঝেন কিনা? জি স্যার। তো বাংলাদেশেরও ধরেন সোনালী ব্যাংক হেড অফিস, তো সোনালী ব্যাংক হেড অফিস তো কিছু আয় করে না, খালি কলকাঠি নাড়ায়, খালি এরে ট্রান্সফার করে, ওরে ট্রান্সফার করে, এ করে সে করে, কিন্তু আয় করে হলো সব হলো ব্রাঞ্চ অফিস গুলো, ওইখানে ডিপোজিট, ওইখান থেকে লোন হয়। হেড অফিস কাউকে লোনও দেয় না, কোনো ডিপোজিটও নাই, ওখানে আপনি অ্যাকাউন্টও খুলতে পারবেন না হেড অফিসে। কিছু বুঝছেন না কি? জি স্যার বুঝতে পারছি। যেমন আমাদের আইনে একটা কথা বলা আছে যেটা আপনাদের পড়ানো হয়েছে, হয়তো খেয়াল মনে নাই, আমরা যখন কোম্পানি ট্যাক্স অ্যাসেসমেন্ট পড়াই, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, প্রফেশন তো না, ইনকাম ফ্রম বিজনেস, তখন আপনাদের মানে বলছিলাম যে আগে যেটা সেকশন 30 ছিল এখন সেকশন 55 মনে হয়, ওইখানে আছে কি কি খরচ ব্যবসায় অ্যালাওয়েবল। ওইখানে একটা জিনিস ছিল যে বিদেশি কোম্পানির ক্ষেত্রে, যে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে অপারেশনে আছে, ব্যবসা করতেছে, তাদের হেড অফিস এক্সপেন্ডিচার বাবদ একটা খরচ তারা পাবে, কিন্তু সেখানে সিলিং দেওয়া আছে যে তাদের যে এখানকার শোন প্রফিট, সেই শোন ডিসক্লোজ প্রফিট, সেই প্রফিটের 10% এর বেশি নট অ্যালাউ। যদি 10% এর বেশি দাবি করে বেশিটুকু ডিজালাও হবে। এটা পড়ানো হয়েছিল। এই যে কোশ্চেনটা করলেন যে স্যার রেসিডেন্ট নন রেসিডেন্ট কোম্পানির যদি আলাদা কোনো ট্যাক্স রেটই না থাকে তাহলে মানে রেসিডেন্ট আর নন রেসিডেন্টের ভিতরে পার্থক্য কি? ট্যাক্স রেটে যদি কোনো পার্থক্য না থাকে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, রেটে কিছু যায় আসে না, ট্যাক্স রেট আলাদা কোনো ট্যাক্স রেট নাই। ব্যাপারটা বুঝছেন? যেমন আপনাকে বলি, ব্রিটিশ আমেরিকান টোবাকো একটা নন রেসিডেন্ট সিগারেট কোম্পানি, তো সে পড়ে গেছে সিগারেটের কাতারে, সব সিগারেট হলো 47.5% ট্যাক্স রেট, সেটা আকিস বিড়ি হোক আর ব্রিটিশ আমেরিকান টোবাকো হোক, দেশি বিদেশি কোনো কথা নাই, এক জাত, কি খারাপ জিনিস বানায়, সুতরাং 47.5। বুঝতে পারছেন? এই হ্যাঁ, আবার দেখেন বাটা বাটা শু কোম্পানি, তারা লিস্টেড, এই জন্য তাদের ট্যাক্স রেট কম, 22.5, অথচ একটা বিদেশি নন রেসিডেন্ট কোম্পানি, তাতে কিছু যায় আসে না। এই
তাহলে আশা করি মানে এটা ক্লিয়ার যে মানে এই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা, তাই না? জি স্যার। হুম। এখন দেখেন যে ডিফারেন্সটা কি। এটা একটু দেখেন, আমি বোঝাচ্ছি। জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, তাইলে একটা জিনিস দেখেন, সেটা হলো যে আমি 2 নাম্বার এবং 3 নাম্বার দিয়ে শুরু করি। 1 নাম্বারটা একটু জটিল, এটা একটু পরে বলি। তো 2 নাম্বারটা হলো ট্যাক্স রেট। ট্যাক্স রেট কিন্তু কোম্পানি ট্যাক্স রেট না। কোম্পানি ট্যাক্স রেটের ব্যাপারে তো আমি আগেই বলছি। জি স্যার, তো ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট। তার মানে এটা আগে ইন্ডিভিজুয়াল লিখে নি। ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট। ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট দোজ হু আর রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট বাংলাদেশি। এনআরবি মানে নন রেসিডেন্ট বাংলাদেশি। নন রেসিডেন্ট বাংলাদেশি মানে কি? যারা বাংলাদেশে 183 দিনের কম ছিল, ধরেন সৌদি আরবে চাকরি করে, মাঝে মধ্যে বাংলাদেশে আসে, এই দিন 15-র জন্য বা মাসখানেকের জন্য আসে, আবার যায়, ওইখানে চাকরি করে, তো সে তো নন রেসিডেন্ট ডেফিনেটলি। এখন সেও কিন্তু বাংলাদেশে যদি রিটার্ন দেয়, ধরেন বাংলাদেশে তার একটা রামপুরাতে একটা বাড়ি আছে, সেটা বাড়িটা ভাড়া দিয়ে গেছে সে সৌদি আরবে। এখন এখানে 6 তলা বাড়ি, কেয়ারটেকার রাখা আছে, ওই ভাড়া ব্যাংকে জমা হয়, এই তো বাংলাদেশে আসে ওই এই সময়টায়, আইসে একবারে রিটার্ন রিটার্ন দিয়ে যায় এই। তো এখন মানে সে কোন রেটে ট্যাক্স দেবে? সে কিন্তু আমাদের ভাই মতোই কিন্তু স্ল্যাব রেটে ট্যাক্স দেবে, প্রথম 3.5 লক্ষ শূন্য এইভাবে। তার মানে আমি তাহলে তার মানে রেসিডেন্ট রেসিডেন্ট একজন বিদেশি ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে আজকে মানে 1 বছর ধরে চাকরি করতেছে, তো সে 183 দিনের বেশি ছিল, তো সে তো রেসিডেন্ট, তাহলে সে কিন্তু স্ল্যাব রেটে ট্যাক্স দেবে। কিন্তু একজন নন রেসিডেন্ট ফরেনার, একজন নন রেসিডেন্ট ফরেনার সে যদি মানে সে 183 দিনের কম ছিল, স্বাভাবিকভাবে নন রেসিডেন্ট হয়ে গেছে, বাংলাদেশে কিছু আয় করছে, ধরেন 3 মাস চাকরি নিয়ে আসছে, তো বাংলাদেশে 3 মাস বা 4 মাস ওই ফিনান্সিয়াল ইয়ারে সে চাকরি করছে, তো 183 দিনের কম হয়ে গেছে, এটাই ফার্স্ট ইয়ার, প্রথম চাকরি নিয়ে আসছে, তো নন রেসিডেন্ট, তো তার যে স্যালারি ইনকাম, সেই স্যালারি ইনকামের উপরে ডাইরেক্ট 30% তাকে ট্যাক্স দিতে হবে। কোনো স্ল্যাবের বেনিফিট সে পাবে না। প্রথম 3.5 লক্ষ শূন্য, পরের 1 লক্ষ টাকার উপরে 5%, এরকম কোনো বিষয় তার বেলায় নাই। তার বেলায় মানে একেবারে ডাইরেক্ট অ্যাকশন। তো বুঝতেই পারেন যে তার যদি, তার মানে ডাইরেক্ট অ্যাকশন মানে কি, তার যদি 100 টাকা ইনকাম হয়, তাও রক্ষা নাই, তাও তাকে 30 টাকা ট্যাক্স দিতে হবে। বিষয়টা এরকম আর কি। জি তো স্যার। স্যার, যারা হচ্ছে বিদেশি যে প্লেয়ার গুলো আছে মানে স্যার বিপিএল খেলতে, তাহলে তো ওরা ওদের ইনকামের উপর 30% ট্যাক্স দিয়ে দেয় স্যার। না, এটা আবার ভিন্ন জিনিস, ওইটা আবার একটু ভিন্ন। ওইটা হচ্ছে কি, আম, ওইটার বেলায় আপনাদেরকে একটু কথা বলি, ওটা পড়ানো হয়েছিল আপনাকে। আমরা যেদিন রিটার্ন করাই সেদিন একটা কথা বলছিলাম, সেটা হলো ধরেন হৈমন্তী শুক্লা 2টা গান গাইতে আসলো বাংলাদেশে, বা বিদেশি খেলোয়াড় তাদেরকে হায়ার করে নিয়ে আসছে। এখন আমি হৈমন্তী শুক্লার কথাই বলি, ধরেন সে আর্মি স্টেডিয়ামে সারা রাত গান গাবে, তাকে একটা দল কন্ট্রাক্ট করে নিয়ে আসছে 10 লাখ টাকা কন্ট্রাক্ট। ওইটাও 30%, রাইট, হ্যাঁ, ওইটাও 30%। নন নন রেসিডেন্টকে কোনো রেমুনারেশন এখন হৈমন্তী শুক্লারে যখন পেমেন্ট দিবে এই বাংলাদেশি, পরের দিন যখন প্লেনে উঠে দিবে, তার আগে তাকে পেমেন্ট দিবে, তখন তাকে 7 লাখ টাকা দিয়া বিদায় করে দেবে। আর তার কাছ থেকে নন রেসিডেন্ট হিসাবে 30% হলো টিডিএস এর রেট। ওই 30% কেটে হৈমন্তী শুক্লার নামে সরকারি কোষাগারে সোনালী ব্যাংকে ইনকাম ট্যাক্স জমা দিয়ে দিবে।
এবং আইনে বলছে এই যে হৈমন্তী শুক্লা বাংলাদেশে আসলো, সে তো নন রেসিডেন্ট তো বটেই, মাত্র একদিন ছিল, তো গান গেয়ে গেছে, সে বাংলাদেশে আয় করে গেছে, তো সেই আয়ের উপরে যে ট্যাক্স কাটা হয়েছে ওইটাই ওটাতেই এনাফ, তাকে আর বাংলাদেশে রিটার্ন দিতে হবে না। বাংলাদেশে তার আর ইনকাম ট্যাক্স হিসাব করে ট্যাক্স দেওয়া, রিটার্ন দেওয়া, ওইখান থেকে অব্যাহতি দিছে, যার বাংলাদেশে কোনো ঠিকানা নেই। বিদেশি খেলোয়াড় হোক, শিল্পী হোক, যাই হোক, বিষয়টা এরকম। তাহলে ওইটা মিলে গেছে, মানে 30% এটা মিলে গেছে, এই আর কি। এটাও 30, টিডিএস এর রেটটাও 30, ওইদিকে মিল করেই এটা করছে আর কি। এই আচ্ছা, তার মানে আপনি যে বিদেশি খেলোয়াড়দের বললেন, স্যার বিদেশি খেলোয়াড়রা তাইলে কি বাংলাদেশে 30% ট্যাক্স দিবে? না, ট্যাক্স দিতে হবে না, ও জোর করে কাইটা নেবে। তারে বইলে নিয়ে আসছিল দেবো 10 টাকা, কিন্তু তারে ধরায় দেবে 60 টাকা। 60 টাকা, জি স্যার। বিষয়টা এরকম, বুঝছেন? এটা তারাও জানে যে যে দেশেই তারা খেলতে যায়, ও জানে সেই দেশের নিয়ম অনুযায়ী তাকে যে কথা বলে নিছে সেখান থেকে ট্যাক্স কেটে রাখবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে 2 নম্বরটা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি একটা ছোট অঙ্ক দেই, সেটা হলো একজন ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে 4 মাস হয়, ওই ফিনান্সিয়াল ইয়ার 4 মাস ছিল, 4 মাস মানে 120 দিন, তার মানে 183 দিনের কম। তো এর আগে সে কখনো বাংলাদেশে ছিল না। তো এখন তার এই বছরে এই 4 মাসে গ্রস স্যালারি হচ্ছে তার 12 লাখ টাকা, সে মাসে 3 লাখ টাকা করে বেতন পায়। বুঝতে পারছেন? জি স্যার। তো এখন তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে, পারবেন অঙ্কটা? এটা একটা এমসিকিউ। আবার বলি, এমসিকিউটা আবার বলি, দেখি আপনাদের মধ্যে কেউ বলতে পারে কিনা। যে এক ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে 4 মাস হয় আসছে, 4 মাস চাকরি করছে ওই ফিনান্সিয়াল ইয়ারে, তার মানে 120 দিন ছিল, ডেফিনেটলি সে নন রেসিডেন্ট, আগের ইতিহাস নাই কোনোদিন বাংলাদেশে আসা। তো সে এই 4 মাসে কোম্পানি থেকে বেতন ভাতা বাবদ, বেসিক বোনা, মানে সবকিছু মিলে আর কি, বাড়ি ভাড়া ভাতা ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলে সে প্রতি মাসে 3 লাখ টাকা করে পাচ্ছে। এবং এটা বিডার পারমিশন নিয়ে আসছে, মানে সেখানেও বলা আছে, তার ওয়ার্ক পারমিটেও বলা আছে যে 3 লাখ টাকা করে সে বেতন পাবে। তো ওই কন্ট্যাক্ট করেই আসছে একটা কোম্পানিতে, এবং কোম্পানি তাকে এবছরে 12 লাখ টাকা বেতন দিচ্ছে, 3 4 12, 3 লাখ টাকা করে মাসে। আপনার প্রতি আমার কোশ্চেন, এই ইন্ডিয়ান নাগরিক মিস্টার এক্স, তাকে ওই ওই টাকার উপরে কত টাকা ট্যাক্স দিতে হবে? স্যার 3,60,000 টাকা। 3,60,000। দাঁড়ান আমি একটু হিসাব করে নিই। তার মানে যদি 12 লাখ টাকা তার ইনকাম হয়, 3 4 12 লাখ, 12 লাখ ইন্টু 30%। না, এখান থেকে লেস এক্সেমটেড, লেস 1/3, এটা তো সব চাকরিজীবীরই 3 ভাগের 1 ভাগ বা 4.5 লাখ, তাহলে 4 লাখ টাকা বাদ যাবে। 3 0 12, পরীক্ষা ফেল, 8 লাখ, 8 লাখ টাকা হচ্ছে তার ট্যাক্সেবল স্যালারি। এইটা হলো তার টোটাল স্যালারি, এইখানেই অঙ্কটা করে দিই, আর এইটা হলো তার ট্যাক্সেবল স্যালারি আফটার এক্সেমশন। এইটার 30% হচ্ছে তাকে ট্যাক্স দিতে হবে, 2,40,000 টাকা। আপনাদেরকে আমি পড়াইছি না যে বেতনের 3 ভাগের 1 ভাগ অথবা 4.5 লাখ, এই দুইটার মধ্যে যেটা কম সেটা করমুক্ত। হ্যাঁ, সেটা করমুক্ত। জি স্যার, ভুলে গেছিলাম। এটা কি স্যার নন রেসিডেন্ট ফরেনারের ক্ষেত্রে হবে? সবাই পাবে, ওখানে কোনো ভেদাভেদ নেই। এটা সবাই, জি স্যার, বুঝতে পারছি। চাকরিজীবীদের সবার জন্য এটা, মানে বেসরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী যারা, সে যে দেশের নাগরিকই হোক, ওদের কিছু যায় আসে না,
ঢালাও নিয়ম, সোজা নিয়ম, ক্লাস 5 এর অঙ্ক। 12 লাখ টাকা যদি বেতন পায়, 1/3 4 লাখ অথবা 4.5 লাখ, যেটি কম সেটি হবে কর মুক্ত। তাহলে কর যোগ্য কত? কর যোগ্য হলো 8 লাখ। 8 লাখের 30% 2,40,000 টাকা তার ট্যাক্স আসবে। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু একটা এমসিকিউ। প্রতিটা ক্লাসেই কিন্তু মানে এমসিকিউ পড়াচ্ছি। জি স্যার। কেন এরকম কোনো বিধিনিষেধ আছে নাকি যে 10 লাখ পাইলে হবে না, 12 লাখ? কনফিউশনটা 10 লাখ কি কোশ্চেনটা কি আবার বলেন তো, কেন করলেন? যদি স্যালারি, আবার বলেন, বুঝি নেই কোশ্চেনটা, ঠিক মতো শুনি নেই। মানে এরকম একটা অদ্ভুত প্রশ্ন আপনার মাথায় আসলো কেন, আমি তো জানতে চাই। তাইলে আপনি স্যালারি ক্লাসটা করেন নাই, প্রথম ক্লাসটা। এই ভয় কি, অনলাইনের ক্লাসগুলোতে বোঝা যায় না কে কোন ক্লাস করতেছে, কে চালাইয়ে চলে যাইতেছে, বোঝা যায় না। এখন হয় জি কি, স্যার। স্যালারি ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তার মানে ওইটা ঠিক মতো ফলো করেন নাই, এখন এই সমস্ত উদ্ভট কোশ্চেন করতেছেন। মানে আমার মাথায় হিট করতেছে কেন, এটা কি কোশ্চেন করতেছেন যে 12 লাখ হইলে পাবে 1/3, 10 লাখ হইলে পাবে না? সবাই পাবে, আইন তো সবার জন্য সমান, আইন সবার জন্য। আমি 12 লাখ দিছি, এটা একটা এক্সাম্পল, আমি 10 লাখও দিতে পারতাম। যদি 10 লাখ হয় তাহলে আপনার 3,33,333 টাকা মাইনাস হবে, মাইনাস হয়ে তার ট্যাক্সেবল স্যালারি হবে 6,66,667, এবং ওইটার উপরে 30% হবে। বুঝতে পারছেন? কে বুঝছেন? ভয় আর কথা কয় না, বুঝছেন? তো ভয় পাওয়ার মানে সবার জন্য, আপনি হয়তো মানে কোশ্চেনটা করছেন, বাট সবার জন্য ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। এই আচ্ছা, এটা গেল তাইলে 2 নাম্বার, আমরা 2 নাম্বার থেকে যাত্রা শুরু করছি। ঠিক আছে, এখন আসেন 3 নাম্বার। 3 নাম্বার হলো বিনিয়োগ রেয়াত। এটা তো পড়ানো হয়েছে, আপনি জানেন, ওই যে সেকেন্ড ক্লাসে পড়ানো হয়েছে স্যালারি, যে কোথায় কোথায় বিনিয়োগ করলে বিনিয়োগ রেয়াত পাবে। যেমন সেগুলো আপনার মনে আছে কিনা জানি না, ডিপিএস, সঞ্চয়পত্র, শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, এরকম আর কি। এগুলোতে বিনিয়োগ করলে, তারপর জীবন বীমা প্রিমিয়াম, এগুলোতে বিনিয়োগ করলে সে একটা ট্যাক্স যা আসে তার একটা রেয়াত পাবে। রেয়াত পাবে মানে যে পরিমাণ টাকা ট্যাক্স আসে এটা দিতে হবে না, তার একটু কম দিতে হবে। ঠিক আছে? কিন্তু এই যে বিনিয়োগ রেয়াত পাওয়ার যে ফেসিলিটি, এটা কে পাবে কে পাবে না? তার মানে যারা রেসিডেন্ট, সে বিদেশি রেসিডেন্ট হলেও পাবে, আর যে নন রেসিডেন্ট বাংলাদেশি যারা, তারাও এটা পাবে। তার মানে আমি বললাম না, আমাদের বাংলাদেশি যারা, তাদের আমরা ভাই ভাই, আমাদের ভিতরে কোনো বিভেদ নাই, আমরা সেম ফ্যাসিলিটি বাংলাদেশে সব সর্বত্র পাবো। তো সে বিনিয়োগ রেয়াতও পাবে। কিন্তু তাহলে কে পাবে না? পাবে না যে নন রেসিডেন্ট ফরেনার। এই যে যার অঙ্ক করে দিলাম, এই যে অঙ্কটা দিলাম, এখন যদি আপনাকে আর একটা মানে কোশ্চেন করি, কোশ্চেন যে এই যে ভদ্রলোক ইন্ডিয়ান নাগরিক, সে 4 মাস চাকরি করছে, 12 লাখ টাকা বেতন পাইছে, আর বেতনের একটা অংশ সে বাংলাদেশে ধরেন কিছু ডিপিএস করছে, একটা ব্যাংকে তার একটা ডিপিএস আছে। কত টাকা ডিপিএস করছে? সে ধরেন কথার কথা 10,000 টাকা করে মাসে ডিপিএস করছে, তো ওই 4 মাসে সে 40,000 টাকা ডিপিএস করছে। তাহলে এই যে ডিপিএস হলো তার বিনিয়োগ রেয়াত পাওয়ার কথা, তাহলে কত টাকা রেয়াত পাবে? রেয়াত পেলে পরে সে 2,40,000 টাকা থেকে কতটুকু কম দিয়ে পারবেন এই অঙ্কটা করতে? স্যার সে তো নন রেসিডেন্ট ফরেনার। স্যার পাবে না স্যার। হ্যাঁ, এটার উত্তর হবে যে সে এই যে ডিপিএস করছে 40,000 টাকা, এর কোনো বেনিফিট সে পাবে না।
মানে কোনো বিনিয়োগ রেয়াত সে পাবে না। কেন পাবে না? সে নন রেসিডেন্ট ফরেনার, সে বিদেশি, এবং বিদেশি হইলেও পাইতো যদি 183 দিনের বেশি থাকতো, তাহলে আবার পাইতো, কারণ তাহলে তো রেসিডেন্ট। এই আর কি। এই যে রেসিডেন্ট কথাটা লিখছি আর, এই আর মানে কিন্তু আপনার দুই ভাবে করা যায়। আর মানে রেসিডেন্ট বাংলাদেশি প্লাস রেসিডেন্ট ফরেনার। আর মানে কি? রেসিডেন্ট মানে কি? বোথ রেসিডেন্ট বাংলাদেশি এবং রেসিডেন্ট ফরেনার, প্লাস নন রেসিডেন্ট বাংলাদেশি। তার মানে আর বাকি থাকে কি? বাকি থাকে নন রেসিডেন্ট ফরেনার, তাই না? জি স্যার। এখন আসেন কঠিনটা। তো কঠিনটা যেটা, সেটা হলো আপনাকে বলি যে দোজ হু আর রেসিডেন্ট, তাদের ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম, গ্লোবাল ইনকামটা বাংলাদেশে কনসিডারেশনে আসে। আর যারা নন রেসিডেন্ট, সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক, যেই হোক, তার কিন্তু শুধু বাংলাদেশে যে পরিমাণ টাকা আয় করতেছে এটার উপরই ট্যাক্স দিতে হবে। বিষয়টা আর একটু খুলে বলি, মানে 1 নম্বরের 2 নম্বর থেকে বলি। নন রেসিডেন্ট যদি হয়, ধরেন এক ভদ্রলোক সৌদি আরবে চাকরি করে, তার বাংলাদেশে শুধু রামপুরাতে যে 6 তলা বাড়ি ভাড়া পায় সেখান থেকেই সে ইনকাম পায়। তাহলে বাংলাদেশে তার আয়ের একটাই সোর্স, সেটা হলো রেন্টাল ইনকাম। তাহলে এই রেন্টাল ইনকামের উপরে যা ট্যাক্স আসে এইটাই কনসিডারেশনে আসবে। এটা নিয়েই আমরা ট্যাক্সেবল ইনকাম বের করব, এবং এটার উপরে যা ট্যাক্স আসে এটা বাংলাদেশে দিতে হবে। সৌদি আরবে যে চাকরি করে ওখানে যে বেতন পায়, ওই বেতনের উপরে তাকে কিন্তু কোনো আয়কর বাংলাদেশে দিতে হবে না। সৌদি আরবে ওই বেতনের উপরে ট্যাক্স হোক না হোক তাতে কিছু যায় আসে না, যেখানে আয় সেখানে কর, বিষয়টা এরকম আর কি। বুঝতে পারছেন? এবং ইভেন আজকে যে নন রেসিডেন্ট, এই যে একটা অঙ্ক করে দিলাম, সেও তো নন রেসিডেন্ট, বিদেশি, তার বাংলাদেশে আয় করছে 12 লাখ টাকা, বাংলাদেশে তাকে 2,40,000 টাকা ট্যাক্স দিতে হবে। এখন ওই ইন্ডিয়ান নাগরিকের ইন্ডিয়াতে বাড়িঘর থাকতে পারে, কৃষি আয় থাকতে পারে, বহু কিছু থাকতে পারে, সেটা ইন্ডিয়াতে যা ইনকাম হবে সে ইন্ডিয়া ট্যাক্স দেবে, বাংলাদেশে যে ইনকাম হবে বাংলাদেশে ট্যাক্স। ফিনিশ। বুঝছেন? এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সবচেয়ে কঠিনতম অঙ্ক হলো আপনার প্রথমটা, ওয়ার্ল্ড ওয়াইড। তার মানে কি? তার মানে এইখানে আপনার বিষয়টা এরকম হবে, দেখাই। ধরেন এক ভদ্রলোকের বাংলাদেশ ইনকাম আছে, বাংলাদেশ পার্টে তার ইনকাম হলো ধরেন 10 লাখ টাকা। ফরেন ইনকাম, এটা একটু বোঝার চেষ্টা করেন। এটা কি বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি কিন্তু স্যার এটা একটু কঠিন, এই জন্য এটা শেষে পড়াচ্ছি, তাও একটু চেষ্টা করি। সেটা হলো ধরেন এক ভদ্রলোক বাংলাদেশের একজন নাগরিক, তার সিঙ্গাপুরেও কিছু ইনকাম আছে। তো এখন সে যেহেতু বাংলাদেশের রেসিডেন্ট, এই জন্য তার সারা পৃথিবীব্যাপী কত ইনকাম, এটা বাংলাদেশে ইনকাম কম্পিটিশনে আসবে। তো এখন আসবে, এখন বলতে পারেন তো এটা কেমন কথা,
ওই ভদ্রলোক তো সিঙ্গাপুরে অলরেডি 1,20,000 টাকা ট্যাক্স দিছে, তা সিঙ্গাপুরে যে ইনকাম ওইটা আবার এখানে আসবে কেন? আসবে আবার বাদ যাবে, ভয় নাই। এমন না যে একই ইনকামের উপরে তাকে দুই দেশে ট্যাক্স দিতে হবে, সেটা হবে না। হ্যাঁ, নর্মালি আমাদের 38টা দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি আছে। দ্বৈত কর তো হবেই না, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট আছে। তো যেগুলোর সাথে আমাদের মানে এটা ইয়ে আছে, যোগাযোগ আছে, ট্রানজেকশন আছে ইত্যাদি। এখন কথা হলো, তারপর এখন মুশকিল হয়ে গেছে কি, যদি একটা কথা ফাঁকে বলি, সিঙ্গাপুরে তার যে ধরেন এটা ফরেন ইনকাম, কোথায় এটা? সিঙ্গাপুর। জি স্যার। ধরেন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের দ্বৈত কর পরিহার চুক্তি আছে। এখন যদি এই ইনকামটা সে বিদেশে যেটা আয় করছে ওই 10 লাখ টাকা, ওখান থেকে 1,20,000 বাদ দিয়ে 8,80,000 টাকা যদি বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে, প্রপার চ্যানেলে অ্যাজ পার ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট মেনে বাংলাদেশে পাঠাতো, তাহলে এটা আবার করমুক্ত হতো, এটা এখানে যোগ হতো না। এটার রেফারেন্স হচ্ছে যে আপনার 6 শিডিউল, কথাটা যেটা বললাম, যেখান থেকে বললাম আর কি, 6 শিডিউল পার্ট 1 প্যারা 17, প্যারাগ্রাফ 17, এইখানে বলা আছে যে ফরেন রেমিটেন্স হচ্ছে ট্যাক্স ফ্রি। এখানে বলছে ফরেন রেমিটেন্স ট্যাক্স ফ্রি। 6 শিডিউল পার্ট 1 প্যারা 17 যেটা বলছে যে বিদেশ থেকে যদি তার বিদেশে অর্জিত বাংলাদেশের কোনো নাগরিক কর্তৃক তার বিদেশে উপার্জিত আয় যদি ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করে, তাহলে ওই আয়ের উপরে বাংলাদেশে কোনো আয়কর পরিশোধ করতে হবে না। এরকম ফরেন ইনকাম হিসেবে তার আয়ের সঙ্গে যোগ হবে আবার বিয়োগ হবে, এই ভেলকিবাজি দরকার নেই। বুঝতে পারছেন? এই জি স্যার। স্যার ব্যাংক থেকে যে 2% ইনসেনটিভ দেয় ওটা কি ট্যাক্স ফ্রি হবে তাহলে? ওইটা ট্যাক্স ফ্রি, সরকার ওটার জন্য কোনো এসআরও এখনো করেনি। তো ওই সে বাংলাদেশ থেকে যে প্রণোদনা পায় ওইটা কিন্তু করযোগ্য। বুঝতে পারছেন? জি স্যার। প্রণোদনার বেলায় ব্যাপারে কোনো আলাদা সরকার এরকম মানে আইনে বা এসআরও দিয়ে এরকম কোনো করমুক্ত করেনি। সুতরাং ওইটা তার আদার্স ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে ওটা কিন্তু ইনকামে চলে আসবে। আসবে এবং ওইটার উপরে ট্যাক্স দিতে হবে। এই আর কি। এইটা হলো আপনার যেটা অঙ্কটা করায় দিলাম, সেটা হলো যে একজনের বাংলাদেশেও আয় আছে, বিদেশেও আয় আছে। বিদেশে আয়ের উপরে তো বিদেশে অলরেডি ট্যাক্স দিছে ভালো কথা। ওইটা যদি বাংলাদেশ সরকার কি চায় যে বিদেশে আমাদের যে ভাই বোনরা চাকরি করে তারা যেন যা আয় করে বাংলাদেশে পাঠায় যেন দেয়। বাংলাদেশে আসলে বাংলাদেশে ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ বাড়বে, ডলারের রিজার্ভ বাড়বে, রিজার্ভ বাড়লে এটা তো ভালো, সবার অর্থনীতির জন্য ভালো, সবাই বোঝে। তো সেটাই চাচ্ছে, এই জন্য তাদেরকে কর্মমুক্ত। স্যার ইন কেস যদি এরা ব্যাংকিং চ্যানেল না হয় সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কি হবে সেই অঙ্কটাই তো করাই দিচ্ছি। ও ব্যাংকিং চ্যানেল না এসে পকেটে করে নিয়ে আসলে অবৈধ সেরকম হলে? হুন্ডি করে, হ্যাঁ স্যার সেরকম হলে সেটা তো হলে তো অবৈধ তো ব্ল্যাক মানি হয়ে যাবে। ওটা তো সে দেখাইতেও পারবে না, আনবে বড় বড় রুই মাছ কিনে খেয়ে ফেলবে, শেষ, ফিনিশ। স্যার না আপনি যে ম্যাথটা দেখাইলেন সেটা হচ্ছে স্যার যদি ব্যাংকিং চ্যানেল না পাঠায় এভাবে অন্যভাবে পাঠাইলে এই ক্যালকুলেশন আসতেছে। না 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 না, অন্যভাবে পাঠাইলে না, পাঠায় নাই। সিঙ্গাপুরে আয় করে সিঙ্গাপুরেই ব্যাংকে রেখে দেয় টাকা, পাঠায় নাই। আচ্ছা জি স্যার, এটা কনফিউশন ছিল একটু। পাঠায় নাই। বুঝছেন? জি স্যার, থ্যাংক ইউ। তাহলে ক্লিয়ার, আমাদের রেসিডেন্ট নন রেসিডেন্ট পড়ানো শেষ। বুঝতে পারছেন? আশা করি যতটুকু ক্লিয়ার হওয়ার কথা
এবং পরীক্ষা পারপাসে যতটুকু হওয়ার কথা, এই যে এখন যে পার্টটা দেখাচ্ছি এটা পরীক্ষায় আসবে না, এটা জটিল আর কি। তো এটা আপনার লেভেলে এটা নাই, কিন্তু আগের গুলো আছে। যেমন এই যেটা দেখাচ্ছি এইটা কিন্তু আছে। এই যে অঙ্ক করছি এই অঙ্ক পরীক্ষায় আসতে পারে, বুঝতে পারছেন? জি স্যার। তো এই স্লাইডের যেটা দেখাচ্ছি এটা 2 এবং 3 খুব ইম্পর্টেন্ট। আবার ওইটাও ইম্পর্টেন্ট, ওই যে এইটা লিখে দিলাম, এটা আপনি জানেন কিনা, এই যে 6 শিডিউল পার্ট 1 প্যারা 17 প্রভিশন আপনি জানেন কিনা? জি স্যার। এটা যে আমাদের দেশের যত ওয়ার্কার, যত এমপ্লয়ি বিদেশে চাকরি করে, তো তারা যে দেশে টাকা পাঠায়, তো এইটার উপরে কি বাংলাদেশে ট্যাক্স আছে? উত্তর হলো নয় একারে না। কোথায় বলা আছে যে তাদের এই ইনকামের উপরে ট্যাক্স দিতে হবে না? এই তো রেফারেন্স হচ্ছে এই যে মানে ষষ্ঠ তফসিল পার্ট 1 প্যারা 17। এখানে কি লেখা আছে এটা আমি বাংলায় আপনাকে পড়ে শুনেই তো পারি, যদি আপনার সামনে বই থাকে ভালো, নাইলে আমি পড়ে শুনাই, আপনি শোনেন বাংলা। 17 নম্বরে কি বলছে, যে বাংলাদেশী কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক বিদেশে উপার্জিত কোনো আয় যাহা তিনি বৈদেশিক রেমিটেন্স সম্পর্কিত বিদ্যমান আইন অনুসারে বাংলাদেশে আনয়ন করিয়াছেন। ইংলিশ হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট মেনে যদি কেউ বিদেশ থেকে বিদেশে উপার্জিত আয় সে যে ওখানে আর্ন করছে সেই টাকা বাংলাদেশে পাঠায়, তাহলে ওইটা সম্পূর্ণ কর্ম। বাংলাদেশে এটার উপরে কোনো আয়কর দিতে হবে না। সে এই টাকার উপরে ওই দেশে ট্যাক্স দিক আর না দিক তাতে কিচ্ছু যায় আসে না, সেটা ওই দেশের নিয়ম। বাংলাদেশে এটার উপরে কোনো ট্যাক্স নাই, কারণ এটা তো বাংলাদেশে আয় করে না সে। কিন্তু যদি রেসিডেন্ট হয় আর যদি ওই ফ্যাক্টরা হয় যে বাংলাদেশেও আয় আছে বিদেশেও আয় আছে, তাইলে কিন্তু এই জটিল এই একবার যোগ করো একবার বিয়োগ করো এই ঝামেলাটা জড়াইতে হবে আর কি। ঠিক আছে স্যার এখানে ওই স্লাইডে হচ্ছে স্যার 1.5 লাখ কিভাবে আসলো? তখন স্যার লাইনটা একটু কেটে গিয়েছিল, আরেকবার যদি বলতেন ক্যালকুলেশনটা 1.5 লাখটা কিভাবে আসলো? কিভাবে? আপনার কমন সেন্স কি বলে? 1.5 লাখ আসছে, এটা ক্লাস 5 এর অঙ্ক। যদি 20 লাখের উপরে 3 লাখ আসে, 1 টাকার উপরে কত আসে আমরা ছোটবেলায় এগুলো করছি, তাইলে 10 লাখের উপরে আসে 1.5 লাখ, অর্ধেক। লেখা আছে ট্যাক্স এট অ্যাভারেজ রেট, অ্যাভারেজ মানে ঐকিক নিয়ম। তাতে ফরেন ইনকামের উপরে তার ট্যাক্স আসে, ওই যে লিখছি যে 20 লাখের উপরে কথার কথা ট্যাক্স আসে 3 লাখ, তাহলে 10 লাখের উপরে কত আসে? 1.5 লাখ। কি বুঝছেন? জি স্যার। স্যার আজকে দেখলাম একটা নতুন আদেশ জারি করছে জাতীয় রাজস্ব বোর্ড। এখানে ডেট বাড়ছে। জি স্যার। রিটার্ন দাখিলে ডেট যেটা আগামীকাল লাস্ট ডেট ছিল ট্যাক্স ডে, হ্যাঁ ওটা চেঞ্জ করতে স্যার। এটা কি তাহলে আজকে থেকে কার্যকর হয়ে গিয়েছে না স্যার? তা তো বটেই। তাহলে আমাদের পরীক্ষা আসলে স্যার এখন নতুন এটা দিতে হবে, এই জন্য স্যার বললাম। না নতুন এটা দিতে হবে না। ও তাহলে তো যদি পরীক্ষায় আসে যে ব্যক্তি শ্রেণীর করদাতার ট্যাক্স দিক, ব্যক্তি শ্রেণীর রিটার্নে ট্যাক্স ডে কত? 30শে নভেম্বর, 30শে ডিসেম্বর, 30শে জানুয়ারি, এরকম 4টা ডেট। আপনি অবশ্যই 30শে নভেম্বরে টিক চিহ্ন দিবেন। এইটা হলো আপৎকালীন, এটা কালকে হরতাল বিধায়। সারা জীবন তো বাংলাদেশে হরতাল থাকবে না, ইলেকশন থাকবে না, জ্বালাও পোড়াও থাকবে না, বুঝতে পারছেন? এটা আপৎকালীন। এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি স্যার। মানে সংকটময় সময়ে স্যার এটা চেঞ্জ করছি, এছাড়া স্যার নরমাল। হ্যাঁ হ্যাঁ, দৈব দুর্বিপাক, ঘূর্ণিঝড়, আপদ বিপদ, বুঝতে পারছেন এইসব। জি স্যার, এটাই জানার ছিল। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আমরা যদি একটা ব্রেকের পরে ডেপ্রিসিয়েশনটা শুরু করি।
না, আজকে আমি ব্রেক নেব না, আজকে একটু আগে শেষ করে দিতে হবে। ওকে স্যার। আচ্ছা, যাই হোক, তো এইগুলা তো মোটামুটি আমাদের রেসিডেন্ট নন রেসিডেন্ট এটা শেষ হয়ে গেল। আর এই জায়গাটা, প্রথম যে স্লাইডটা, এটাও একটু ভালো করে দেখেন। এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট ছিল, বুঝতে পারছেন যে দুইটার মধ্যে ডিফারেন্স কি আর জি স্যার। কখন কে রেসিডেন্ট হবে। এই যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা নির্ধারণ হবে কিসের ভিত্তিতে, এটা কিন্তু আপনাদের পড়াইছিলাম সেকশন 2-45 এই সেকশন থেকে। তো বইও পাবেন, রেফারেন্স তো প্রতিটা রেফারেন্স দেওয়ার চেষ্টা করি যে কোত্থেকে পড়াচ্ছি। তো সেখানে আপনি ওই ব্যক্তি যদি হয়, তার বাংলাদেশে মিনিমাম কতদিন অবস্থান করলে সে রেসিডেন্ট হবে। কোম্পানি হলে, কোম্পানির ক্ষেত্রে নিয়মটা ভিন্ন, ওখানে দিনক্ষণের কোনো বিষয় নাই, ওখানে হলো কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট, বাংলা হচ্ছে কলকাঠি। তো এই হচ্ছে বিষয়। আর এই যে 183 দিন দেখতেছেন আপনারা, এই যে আপনার টানানো আছে 183 দিন, এটা কিন্তু আগের আইনে ছিল 182 দিন। আচ্ছা দেখেন, ডেপ্রিসিয়েশন পরে এইটা একটু দেখেন, মানে ট্যাক্স প্ল্যানিংটা একটু পড়াচ্ছি। কেন পড়াচ্ছি সেটা বলতেছি, যদিও ট্যাক্স প্ল্যানিংটা আপনার এইবারের কোর্সে নাই, এটা হিসাব করে দেখলাম যে এর ভিতরে বেশ কিছু আইটেম আছে যেগুলো আপনার এবারে পরীক্ষায় আসে, বুঝতে পারছেন? তো সেইটার জন্যই আমি এইটা একটু দেখাচ্ছি আজকে। এই প্রেজেন্টেশনটার মধ্যে এবং তাতে করে যদি আমার ডেপ্রিসিয়েট আরেকটা ক্লাস তো এই, তো এইখানে আমরা দেখি যে এই প্রেজেন্টেশনে আমরা এইগুলো দেখাবো যে ইন্ট্রোডাকশনে কিছু কথাবার্তা, ট্যাক্স কি, তারপরে কমন প্র্যাকটিসেস টু সেভ ট্যাক্সেস, কিভাবে ট্যাক্স বাঁচানো যায় ট্যাক্স কম দিয়ে, ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স ইভেশন এন্ড ট্যাক্স প্ল্যানিং। আর বাংলাদেশে এই যে কর ফাঁকি রোধ করার জন্য বাংলাদেশের আইনে কি কি মেজার আছে, আর ট্যাক্স প্ল্যানিং এর যে বিভিন্ন টাইপ বা মেথড, এগুলো ট্যাক্স প্ল্যানিং এর, ট্যাক্স ম্যানেজমেন্ট, এই দুটার মধ্যে পার্থক্য কি, আর কিছু টেকনিক, ইফেক্টিভ ট্যাক্স প্ল্যানিং এর কিছু টেকনিক, এটা সেটা। তো একটু ভালো দেখেন, ইন্ট্রোডাকশনে কিছু কথা বলা আছে, সেটা হলো যে taxpayers generally plan their affairs so as to attract the least incidence of tax. যারা করদাতা এমন একটা ব্যবস্থা করে রাখে যাতে করে তাদের মানে একেবারে যে টাকা না দিলেই নয়, যেন সেটাই যেন দেয়, তার থেকে বেশি যেন দিতে না হয়। যেমন যারা চাকরি বাকরি করে বা আপনারা দুদিন বাদে চাকরি করবেন, আপনি দেখবেন যে হিসাব করে আপনি কেন বেশি ট্যাক্স দেবেন। তা সুতরাং হিসাব করে যদি আপনি প্রভিডেন্ট ফান্ড, ডিপিএস, সঞ্চয়পত্র এগুলোতে বিনিয়োগ করেন, তাহলে দেখা যাবে যে ইনভেস্টমেন্ট রেয়াত পাওয়ার পরে আপনার ট্যাক্সটা কমে গেছে, আপনি কম ট্যাক্স দিয়ে পারতেছেন। তাহলে কম ট্যাক্স দিয়ে যদি পারা যায়, তাহলে আপনি বেশি ট্যাক্স খামাখা দিবেন কেন, তাই না? এটাই আর কি। ট্যাক্স প্ল্যানিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যারেঞ্জমেন্ট of one's financial and economic affairs by taking complete legitimate benefit of all deduction, exemption, allowances and rebate, ওই যে রিবেটের কথা বললাম যেটা, ইনভেস্টমেন্ট রিবেট, so that tax liability reduces to, সমস্ত ফাঁকফোকর, সমস্ত বেনিফিট গুলো এমন ভাবে এনজয় করবেন যাতে করে আপনার ট্যাক্স ইনসিডেন্সটা কমে আসে, ঠিক আছে? এবং এখানে বলছে যে ট্যাক্স প্ল্যানিং প্রোভাইডস স্ট্র্যাটেজিস দ্যাট আর a company needs to be aware of anything that might impact taxes to be paid. আমাদের কোম্পানি হোক, ব্যক্তি হোক, আমাদেরকে খুবই সচেতন থাকতে হয় যে আমাদের কোন আয়ের উপরে ট্যাক্স হবে, কোনটার উপরে হবে না, কিভাবে আমি ট্যাক্সটা কম দিয়ে পারি, সেটা আইনের মধ্যে, মানে এই আইনের মধ্যে থেকেও ট্যাক্স কম দিয়ে পারা যায়, বুঝতে পারছেন? সেগুলো জানতে হবে।
includes taking advantage of the opportunity to provide tax relief where possible. মানে যারা ব্যবসা করে কোম্পানি, তাদের এগুলো জানতে হবে যে কোথায় কোথায় ট্যাক্স রিলিফ আছে, যদি সম্ভব। contributions are great way for a company to save taxes, যেমন ওই যে আপনাদের পড়ানো হয়েছে CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা পড়ানো হয়েছে। আমরা যেদিন কোম্পানি পড়াই সেদিন ওইটাও পড়ানো হয়েছে। CSR এ যদি আপনি কিছু ডোনেট করেন তো ওখানে মানে কিছু বেনিফিট, দিকে একটা কমিউনিটির হেল্পও হয়, আবার কিছু ট্যাক্সের সেভ হয়। এখন আসেন যে হোয়াট ইজ ট্যাক্স। ট্যাক্স কি? ট্যাক্স নিয়ে কিন্তু আপনার অনেক ধরনের সুন্দর সুন্দর ডেফিনেশন আছে। এইখানে আমি একটা ডেফিনেশন দিছি, যে সেটা হলো যে আন্ডারলাইন করা, এটাও একজন দার্শনিক, কি জানি মানে আমার মনে নেই এই মুহূর্তে, অনেক দার্শনিক বলছে। সবচেয়ে মজার ডেফিনেশন দিয়েছে আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন। সেই ডেফিনেশনটা আপনি জানেন কিনা আমি জানি না। সেখানে বলছে নাথিং ইজ সার্টেন ইন দিস ওয়ার্ল্ড আদার দ্যান ডেথ অ্যান্ড ট্যাক্সেস। তার মানে বাঁচতে হলে আপনার এই ট্যাক্স থেকে রক্ষা নাই, মানে মৃত্যু এবং ট্যাক্স এই দুইটা অবধারিত। বুঝতে পারছেন? এটা এটা একটা যুগান্তকারী মানে কোটেশন। এবং কার কথা? আলবার্ট আইনস্টাইন, যার মাথার চুল এলোমেলো সব। সে মানে ওই কথা বলছে, এবং সত্যি কথাই এটা বলছে যে নাথিং ইজ সার্টেন ইন দিস ওয়ার্ল্ড আদার দ্যান ডেথ অ্যান্ড ট্যাক্সেস। তো এখানে যেটা বলা হয়েছে যে ট্যাক্স ইজ এ কম্পালসারি পেমেন্ট মেড টু দ্য গভর্নমেন্ট ফর সার্ভিসেস ইট প্রোভাইডস আস। আমরা ট্যাক্স কেন দেই সরকারকে, এবং কম্পালসারিলি আমাদেরকে দিতে হয় এই কারণে যে সরকারের বিনিময়ে আমাদেরকে বেশ কিছু সেবা দিয়ে থাকে। দো পিপল মে নট বি কমপ্লিটলি হ্যাপি or convinced with these services. অনেকেই আমরা গালাগালি করি সরকারকে যে এত টাকা ট্যাক্স দেই, সরকার আমার জন্য কি করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সরকার আমার জন্য হয়তো সরাসরি করে না, কিন্তু মানে কমনলি তো বেশ কিছু করে, তাই না? এই যে এয়ারপোর্ট থেকে উঠে আপনি ফার্মগেট নামবেন 10 মিনিটে, এটা তো কল্পনাও করা যায় না, তাই না? বরিশাল যাবেন 3.5 ঘন্টায়, এটা কেউ কল্পনা করতে? তো সুতরাং গভর্নমেন্ট দিচ্ছে এবং আমাদের কাছ থেকে সরকার ট্যাক্স নেয়, এটা সত্যি কথা। এই ট্যাক্স দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন দিতে হয়, তারপরে হাসপাতালে সাবসিডি দিতে হয়। আপনি 10 টাকার টিকিট কেটে আপনি চোখ দেখাই আসতে পারেন আগারগাঁও চক্ষু হাসপাতালে, এটা কম কথা না। হয়তো লাইন দিতে হবে, সেটা তো বাংলাদেশের জনসংখ্যা বেশি, আপনাকে লাইন দিবেন, কিন্তু সরকার তো সাবসিডি দিচ্ছে। আদারওয়াইজ আপনি একজন এত বড় ডাক্তার দেখাবেন 10 টাকা দিয়ে, তো এই আর কি। গরিব দুঃখীরা তো দেখাতে পারে অ্যাটলিস্ট, তাই না? তো এই যে সরকারের শিক্ষা, স্বাস্থ্য, এই যে ছেলেমেয়েরা স্কুলে ফ্রি বই পাচ্ছে, 1 জানুয়ারি একটা বই উৎসব রীতিমতো, মানে ফ্রি বই দেওয়া হচ্ছে বাচ্চাদের হাতে। তো এখন হয় কি, হয়তো সরাসরি আমি পাচ্ছি না, এই জন্য আমি হ্যাপি না যে না এত টাকা ট্যাক্স দেই, সরকার কি করে। সরকার অনেক কিছু করে, হয়তো চোখে দেখি না, এই বিষয়টা এরকম। তারপরে দেখেন যে আমাদের যে নতুন আয়কর আইনের যে 2-21 ধারা, সেখানে যে ট্যাক্সের ডেফিনেশন, সেখানে বলছে যে ট্যাক্স মিনস ইনকাম ট্যাক্স অ্যান্ড অলসো ইনক্লুড পেনাল্টি। গতকালকে এই কথাগুলো বলছি কিন্তু আপনাকে, যে ট্যাক্স ইনক্লুডস মানে পেনাল্টি, ডিলে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, ফিস, সারচার্জ, ফাইন এটসেট্রা। এখন হয় কি, এইখান থেকে একটা কোশ্চেন দিতে পারি, সেটা হলো ট্যাক্স ইনক্লুডস ফাইন বা ট্যাক্স ইনক্লুডস পেনাল্টি, এটা ডান পাশে ট্রু অর ফলস। এখন আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন? ব্যাপারটা বুঝছেন? কোশ্চেন কত করাই যায়, এমসিকিউ প্রতিটা মানে স্লাইডে এক একটা এমসিকিউ করা যায়। তার মানে ট্যাক্স পেনাল্টিটাও ট্যাক্সের অন্তর্ভুক্ত। এখন এটা কি সত্যি না মিথ্যা? আপনি তো পরীক্ষার হলে কনফিউজড।
যে পেনাল্টি তো জরিমানা না, এটা তো ট্যাক্স না, তাইলে এটা দেই ফলস, দিলেন আর পরীক্ষায় ফেল। সুতরাং ট্যাক্সের পরীক্ষা দিবেন আর ট্যাক্সের ডেফিনেশনটা জানবেন না, এটা যেন না হয়। ট্যাক্স বলতে সবাই বোঝে ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স, কিন্তু শুধু কি ইনকাম ট্যাক্স না, এর মধ্যে এই জিনিসগুলোও অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা কথা বলি আপনাকে। এইখানে একটা জিনিস আপনারা বলতে পারবেন, সারচার্জ কত প্রকার ও কি কি, মানে ইনকাম ট্যাক্সের আইনে? শুনতে পাচ্ছেন? না স্যার, শুনতে পান নাই? শুনতে পেয়েছি বাট বলতে পারছি না মানে। ক্লাসে তো অনেক ছাত্র, মানে পড়াইতেছি তো মনে হয় একজনকে, বুঝতে পারছেন? তো বাকিরা কেউ নাই নাকি, না এখানে সব চালাইয়ে চলে গেছে, এরকম কিছু একটা হবে? মানে তো কথা শুনতেছি না, আমি একাই বক বক করে যাই। যাই হোক, আছে হয়তো অনেকে। হ্যাঁ আছে আর কি, নীরব। মানে ওই স্যার যা বলে যায় যাক, বক বক করে যায় যাক, এই আর কি। কারণ আপনার তো মিউট করা, আপনি অন্য কি কাজ করতেছেন আমি তো আর দেখতেছি না। আচ্ছা শোনেন, সেটা হলো যে সারচার্জ 3 প্রকার ইনকাম ট্যাক্সের আইনে। কি কি? ইনকাম সারচার্জ, ওয়েল সারচার্জ, পরিবেশ সারচার্জ, এনভায়রনমেন্টাল সারচার্জ। সারচার্জ 3 প্রকার ইনকাম ট্যাক্সের আইনে। তিনটা কি কি? ইনকাম সারচার্জ কি? ইনকাম সারচার্জ দিতে হয় শুধু টোবাকো কোম্পানিগুলোকে, এই যে হাকিমপুরি জর্দা, তারপরে ব্রিটিশ আমেরিকান টোবাকো, আকিস বিড়ি, এদের 2.5% ইনকামের উপরে সারচার্জ দিতে হয়। এটা পড়ানো হয়েছে আপনাদেরকে। আচ্ছা গেল। 2 নম্বর হচ্ছে ওয়েল সারচার্জ। ওয়েল সারচার্জটা কি? যারা সম্পদশালী, যে সমস্ত ব্যক্তির 4 কোটি টাকার উপরে সম্পদ আছে, তাদেরকে ইনকাম ট্যাক্সের একটা পার্সেন্টেজ সম্পদ সারচার্জ হিসাবে দিতে হয়। ওটা রেট আছে, 4 কোটি থেকে 10 কোটি, 10 কোটি থেকে 20 কোটি, এরকম মানে 10, 20, 30, 35 এরকম করা আছে, যে সম্পদ যত বেশি হবে সারচার্জের পার্সেন্টেজটা তত বেশি। কিন্তু সেই সারচার্জ কিন্তু সম্পদের উপরে দিতে হয় না, ইনকাম ট্যাক্সের উপরে দিতে হয়, বাট সম্পদ বেশি থাকার কারণ। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর হলো পরিবেশ সারচার্জ, এনভায়রনমেন্টাল সারচার্জ। এইটা দিতে হয় যার একাধিক গাড়ি আছে। যার একাধিক গাড়ি আছে তাকে সেকেন্ড গাড়িটার জন্য তাকে পরিবেশ সারচার্জ দিতে হবে। কিন্তু পরিবেশ সারচার্জ যেটা, সেটা ট্যাক্সের অংশ হবে না, সেটা আলাদা। সেই সারচার্জ যেটা দিল সেটা ইনকাম ট্যাক্স থেকে মাইনাস হবে না। ধরেন কথার কথা, আমার এবারে হিসাব করে দেখলাম যে আমার ট্যাক্স আসছে কত, 1 লাখ টাকা। আমার পরিবেশ সারচার্জ দেওয়া আছে কত, দেওয়া আছে 25,000 টাকা। তাহলে কি আমার বাকি 75,000 টাকা দিলে হবে? নো, পরিবেশ সারচার্জটা ইনকাম ট্যাক্স নয়। পরিবেশ সারচার্জটা এক্সপেন্ডিচার হিসেবে গণ্য হবে, ব্যয় হিসেবে গণ্য হবে, ট্যাক্স হিসাবে নয়। এখন আপনাকে আমি একটা কঠিন কোশ্চেন দিতে পারি, আপনি পারবেন, এখন পারবেন, পড়াইছি তো এখন পারবেন। এখন দিতে পারি যে ট্যাক্স ইনক্লুডস এনভায়রনমেন্টাল সারচার্জ, ট্রু অর ফলস? কি হবে? স্যার হ্যাঁ, ফলস। কিন্তু যদি বলি ট্যাক্স ইনক্লুডস ওয়েল সারচার্জ, তাহলে কিন্তু ট্রু, তাই না? তো সুতরাং ট্যাক্সের ডেফিনেশন এটা আমাদের খুব ভালো করে জানা দরকার। মানে এই হয় কি, জানলে হয় কি কোশ্চেন যেভাবেই হোক আপনি পারবেন করতে, মানে না জানলে তো ওইভাবে সম্ভব না, একটু ডিপে না ঢুকলে জিনিসগুলো সম্ভব না। বুঝতে পারছেন? জি স্যার, রাইট।
is a common practice to save taxes. ট্যাক্স বাঁচানোর উপায় কি? ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স অ্যান্ড ট্যাক্স ইভেশন। তিনটা আলাদা আলাদা শব্দ, তিনটার মিনিং ভিন্ন। আসেন আমরা এই মিনিং গুলো দেখি যে বিষয়টা কি। যেমন এটা বাংলা যদি বলি, ট্যাক্স প্ল্যানিং তো আপনি বোঝেন যে মানে কর পরিকল্পনা, মানে একটা প্ল্যান করে আগানো ভবিষ্যতের জন্য। ট্যাক্স অ্যাভয়েডেন্স মানে হচ্ছে কর এড়ানো, এটা উইদিন দ্য ল, আইনের মধ্যে থেকেই আমি ফাঁক ফোকর দিয়ে আমি যদি ট্যাক্স কম দিতে পারি, এই চেষ্টা কে না করে। আর লাস্টেরটা হলো অন্যায়, ট্যাক্স ইভেশন, বাংলা হচ্ছে শুনলে আটকে উঠবেন কর ফাঁকি। প্রথমেই আসেন ট্যাক্স ইভেশন, কর ফাঁকি। তো ফাঁকি মানে তো বুঝিনি, অন্যায়, এটা তো বোঝাই যায়। ইন ইভেডিং ট্যাক্স ওয়ান ইজ নোয়িংলি ব্রেকিং দ্য ল, জেনে শুনে বিষ করেছি পান। বুঝতে পারছেন? And this has social and psychological consequence such as stigma and guilt, and involves confronting different costs since there is a risk of being caught and fined and sent to prison. ভয়ও আছে, ধরা পড়লে জেলেও যেতে হতে পারে। গতকালকে জেলটা পড়ানো হয়েছে, বুঝতে পারছেন? গতকালকে আপনার মাত্র পড়াইলাম যে যদি কেউ কর ফাঁকি দিয়ে থাকে তার জন্য মানে যে জরিমানার বিধান, সেটা তো 15% প্লাস 10% এগুলো পড়ানো হয়েছে, এবং ওটা ম্যান্ডেটরি। আর প্লাস জেল হতে পারে 5 বছরে, সর্বোচ্চ জেল হতে পারে, মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 5 বছরের। এবং বলা হচ্ছে যে ইভেশন ইজ ইললিগাল, মানে কর ফাঁকি যেটা, এটা তো বোঝেনি মানে ইললিগাল, এটা থেকে আর বলার অপেক্ষা রাখে। and it can involve act of commission or omission, এবং এই কর ফাঁকি কিভাবে হয়? কোনো আয় সে দেখাইলো না, কোনো আয় কম দেখাইলো, এইভাবেই তো হয় যে কমিশন আর অমিশন। অমিশন মানে দেখাইলোই না, কমিশন মানে কম দেখাইলো। তারপরে দেখেন ট্যাক্স চিটিং describes deliberate act of non-compliance and does not entail the difficulty of legal proof of tax evasion. আছে না অনেকে ফরজারি করে, জালিয়াতি করে, মানে ওই কাটাকাটি করে, ওই যে কি করে, ওই যে ইরেজ কইরা আবার লেখে যাতে করে ধরা না পড়ে ইত্যাদি। Non-compliance is a more neutral term than evasion, since it does not assume that an inaccurate tax return is necessarily the result of an intention to defraud the authorities, and it recognizes that inaccuracy may actually result in overpayment of taxes. অর্থাৎ ইচ্ছা করে আমি একটা ভুল করলাম, তো আবার কথা হলো যে ধরা যদি পড়ি তাহলে বলবো সরি, ভুল হয়ে গেছে। এগুলো হচ্ছে চিটিং আর কি। ট্যাক্স ইভাশনের এখানে বলছে যে দেখেন ট্যাক্স ইভাশনের মিনিং বলছে যে ট্যাক্স ইভাশন মিন্স ইলিগালি হাইডিং ইনকাম, অন্যায়ভাবে আয় গোপন করা, অর কনসিলিং দ্য পার্টিকুলার্স অফ ইনকাম, অথবা কোনো ইনকামের কোনো পার্টিকুলার ইনকামকে গোপন করা, হয়তো একটা ইনকাম দেখাইছে আর একটা দেখাইনি, অর কনসিলিং দ্য পার্টিকুলার সোর্স অর সোর্সেস অফ ইনকাম, হয়তো আমার দুইটা বাড়ি, একটা বাড়ি ধারা, একটা গুলশান, একটা বাড়ি ভাড়ার আয় দেখাইছে আর একটা দেখাইনি, গোপন করে গেছে। or in manipulating the accounts insofar as to inflate the expenditure, অথবা অ্যাকাউন্টসটা এমন ভাবে আমি ম্যানিপুলেট করছি, আমি সেখানে ফলস বা ফেক খরচ টরচ সেগুলো দেখাইছি, এক্সপেন্ডিচার ইনফ্লেট করে দেখাইছি, মানে বাড়তি দেখাইছি, and other outgoings with a view to illegally reduce the tax burden, এতে করে যাতে করে আমি অন্যায়ভাবে আমার ট্যাক্স বার্ডেনটাকে কমাতে পারি। hence tax evasion is illegal and unethical. বুঝতে পারছেন? এখন এই যে ট্যাক্স ইভাশন মে ইনভলভ, কিভাবে হতে পারে ট্যাক্স ইভাশন, কর ফাঁকি? আনট্রু স্টেটমেন্ট নোয়িংলি, মানে জেনে শুনে আমি একটা মিথ্যা স্টেটমেন্ট দিচ্ছি। সাবমিটিং মিসলিডিং ডকুমেন্ট, সাপ্রেশন অফ ফ্যাক্ট, মানে তথ্য গোপন করা। নট মেনটেনিং প্রপার অ্যাকাউন্টস অফ ইনকাম আর্ন, যে টাকা আমি আয় করছি তার সত্যিকারের অ্যাকাউন্টস আমি মেনটেন করিনি। ওমিশন অফ ম্যাটেরিয়াল ফ্যাক্ট অন অ্যাসেসমেন্ট,
গোপন করে যাওয়া, কোনো ম্যাটেরিয়াল ফ্যাক্ট গোপন করে যাওয়া। ধরুন আমার একটা বাড়ি আছে উত্তরাতে, আমি গোপন করে গেছি, দেখাই নেই, এরকম আর কি। আর কমন মেথড অফ ট্যাক্স ইভাশন হচ্ছে ক্যাশ সেল। ক্যাশ সেলের কোনো বাপ মা নাই, আগা মাথা নাই, ধরা যায় না, তাই না? ফলস এক্সপেন্ডিচার, কনসিলমেন্ট অফ এডিশনাল সোর্স অফ ইনকাম, ফোরজারি ইন ডকুমেন্ট, মেইনটেনেন্স অফ ডুপ্লিকেট রেকর্ড এক্সেট্রা। এই বিভিন্ন ভাবে কিন্তু আসলে কর ফাঁকিগুলো হয়ে থাকে, ঠিক আছে? তারপরে দেখেন, এটা গেল ইভাশন শেষ। এখন আসেন তাহলে অ্যাভয়েডেন্স। অ্যাভয়েডেন্সটা এটা আবার আইনসম্মত। এটা অ্যাভয়েডেন্সের বাংলা হলো কর এড়াইয়ে যাওয়া, অ্যাভয়েড করে যাওয়া, এবং উইদিন দ্য ল। এইটা সবাই করে, তো ধনী গরিব সবাই করে এটা। মানে কে চায় যে আমি বেশি ট্যাক্স দেবো? আমি যদি আইনের মধ্যে আমি থেকে যদি কম ট্যাক্স দিয়ে পারি, তাহলে আমি দেবো না কেন, কম দেবো না কেন, সেটাই আর কি। তো এখানে বলছে যে ট্যাক্স অ্যাভয়েডেন্স ইনভলভস এভরি অ্যাটেম্প্ট বাই লিগাল মিনস, ওই দেখেন, legal means to prevent or reduce tax liability which would otherwise be incurred by taking advantage of some provision or lack of provision in the law. আইনের কোনো বিধান, মানে আইনের সুযোগ নিয়ে, অথবা আইনে কিছু নাই এই সুযোগ নিয়ে আমি যদি কিছু ট্যাক্স কম দিতে পারি, তো আমি তো কোনো অন্যায় করিনি। It presupposes the existence of alternatives, one of which would result in less tax than the other. আপনারা দুই বন্ধু একটা কোম্পানিতে জয়েন করছেন একই সাথে একই বেতনে, দুইজনের ট্যাক্স দুই রকম হবে। কেন? একজন বুদ্ধিমান, সে ওইটার উপরে ঠিক মতো হিসাব নিকাশ করে ডিপিএস করছে একটা, তারপরে কিছু শেয়ার কিনছে, এটা সেটা বুদ্ধি খাটাইয়া সে একটা মানে ইনভেস্টমেন্ট করছে, ফলে সে একটা রিবেট নিয়ে তার ট্যাক্স অনেক কম আসছে। আর এক বন্ধু বোকা, সে খালি চাকরি করছে আর খাইছে, এদিকে কোনো খবরই নেই। তো দেখা গেল যে বছর শেষে সে যখন রিটার্ন ফিল আপ করতেছে, তাই অনেক টাকা ট্যাক্স আসছে। কিন্তু ওই ট্যাক্স আসছে এই কারণে যে এখান থেকে রিবেট বাদ দেওয়ার পরে কম হওয়ার কথা, কিন্তু তার তো কোনো বিনিয়োগই নেই, সে তো বিনিয়োগ করেই নেই, তো সে রিবেট পাবে কিভাবে? তো এটাই হচ্ছে মানে অ্যাভয়েডেন্স আর কি। ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ অ্যারেঞ্জিং ওয়ানস অ্যাফেয়ার্স অ্যাজ টু কিপ ট্যাক্সেস অ্যাজ লো অ্যাজ পসিবল। মানে একজনের ট্যাক্স যত কম করা সম্ভব হয়। এভরিবডি ডাজ সো, প্রত্যেকে মানে এটা মনে প্রাণে করে, রিচ অর পুয়ার, ধনী গরিব সবাই, and all do right, সবাই ঠিকই করে, because nobody owes any public duty to pay more than the law demand. আইনে আপনাকে যে পরিমাণ টাকা দেওয়ার কথা বলা আছে, আপনি তার থেকে বেশি কেন দেবেন, তাই না? ট্যাক্স অ্যাভয়েডেন্সের বিষয়ে আরো কিছু কথা, সেটা হলো ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ রিডিউসিং অর নেগেটিং ট্যাক্স লায়াবিলিটি ইন লিগালি পারমিজেবল ওয়ে অ্যান্ড হ্যাজ লিগাল স্যাংশন। মানে আমার মানে কর দাবি, আমার যে পরিমাণ টাকা দিতে হবে সেটা আমি লিগালি যদি অ্যাভয়েড করতে পারি, কমাতে পারি, তাহলে সেইটাই হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স। এবং সেকেন্ড যে কথাটা, ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ সাউন্ড ল and certainly not bad morality for anybody so as to arrange his affairs in such a way that the brunt of taxation is the minimum. মানে এমন ভাবে আমি আমার মানে এটা ট্যাক্সের এটা অ্যারেঞ্জ করলাম, এবং এটা হয় কি, ট্যাক্স অ্যাভয়েডেন্স কিন্তু একটা শর্ট টার্ম প্ল্যানিং। মানে আমি যদি জুন মাসে আমি কিছু ডিপিএস করি বা সঞ্চয়পত্র কিনি বা শেয়ার কিনি, ইনস্ট্যান্টলি আমি একটা ট্যাক্স বেনিফিট পাচ্ছি, এবং এতে করে আমি ট্যাক্স অ্যাভয়েড করতে পারতেছি। তো কিছু শর্ট টার্ম প্ল্যানিং করলেই এই ট্যাক্স অ্যাভয়েডেন্স স্ট্র্যাটেজি গুলো ইজিলি নেওয়া যায়। এর জন্য কোনো লং টার্ম প্ল্যানিং এর দরকার হয়। আচ্ছা, thus tax avoidance means of traveling within the framework of the law or acting as per the language of the law but murdering the spirit of the law and thus acting against the intention of the law and defeating the purpose of the particular legal enactment. যাই হোক আর কি, এরকম কিছু কিছু জিনিস তো হয়ই, মানে আইনের সুযোগ নিয়ে অনেকেই অনেক কিছু করে, কিছু বলাও যায় না। এখন আইনে মানে ট্যাক্স অ্যাভয়েডেন্স এবং স্ট্র্যাটেজির
বিরুদ্ধে ইনকাম ট্যাক্সের আইনে এই কর ফাঁকি ধরার জন্য কি কি আইন আছে সেগুলো এখানে কিছু তুলে ধরাও আছে। এগুলো সবই কিন্তু মানে এখন নতুন আয়কর আইনে এই জিনিসগুলো আছে। ট্যাক্স অ্যাভয়েডেন্স থ্রু মানে arrange transaction with non-resident, tax avoidance through transfer of assets to non-resident, tax avoidance through sale and buyback, ইত্যাদি ইত্যাদি। এরকম বেশ কিছু জায়গায় মানে এরকম কর ফাঁকি রোধ করার জন্য তাহলে বলতে পারেন যে মানুষ যে কর ফাঁকি দেয় তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করে। ইনকাম ট্যাক্সের আইনে কি কর ফাঁকি রোধ করার জন্য কোনো আইন নাই? কি আইন আছে সেগুলোই এখানে তুলে ধরছে, বুঝতে পারছেন? একদম শেষে বলা আছে যে মনিটারি রিওয়ার্ড ফর প্রোভাইডিং ট্যাক্স ইভাশন রিলেটেড ইনফরমেশন। একজন কর ফাঁকি দিছে, সেই ইনফরমেশন যদি গোপন ভাবে এনবিআর এর সিআই সেলে দেয়া যায়, সিআইসি মানে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, তারা এই তথ্য গোপন রাখে এবং ওই কর ফাঁকি পুনরুদ্ধার করে তাকে একটা পুরস্কৃত করে, মনিটারি রিওয়ার্ড দেয়। মানে যে টাকা কর ফাঁকি পুনরুদ্ধার হবে তার একটা পার্সেন্টেজ দেওয়ার নিয়ম আছে এবং এটা কেউ জানবে না এরকম নিয়মও আছে, বুঝতে পারছেন? এরকম অনেক ঘটনা আমরা চাকরি জীবনে দেখছি যে একজন এসে একটা কমপ্লেন দিয়ে গেল যে এই কোম্পানি এই আকাম করে, আপনারা দেখেন এতে করে অনেক টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তো কি কি করতেছে সে তার ব্যাংক স্টেটমেন্ট, তার সমস্ত ডকুমেন্ট গুলা সে দিয়ে গেল যে দেখেন আমার মুখের কথায় তো আর আপনি বিশ্বাস করবেন না যে আমি একটা কমপ্লেন করে গেলাম। তো এরকম কমপ্লেন তো কত মানুষ কত করে, কিন্তু ডেফিনিট কমপ্লেন করে গেলাম। এই দেখেন একটা এফডিআর আছে তার 5 কোটি টাকা, আপনি দেখেন ইনকাম ট্যাক্সের ফাইলে দেখানো। তো পরে যদি দেখা যায় সত্যি সত্যি দেখানো, পরে আমরা এরকম অনেক সময় জিজ্ঞেস করছি যে আপনি এই ব্যাংকের স্টেটমেন্ট কোথায় পাইলেন, অথবা আপনি কিভাবে জানেন যে এই কোম্পানি বা এই ব্যক্তি এরকম ট্যাক্স ফাঁকি দিতেছে? তখন দুঃখের কথা বলে, স্যার আর বললেন কেন, কি হয়েছে? কয় স্যার আজকে 20 বছর যাবত চাকরি করি, কথা নাই বার্তা নেই, আমাকে স্যাক করে দিছে। আমিও দেখে নেব, আমার কাছেও বেশ কিছু ডকুমেন্ট আছে, যাই করি। বুঝছেন? এইরকম আর কি। আমার জীবনে এরকম ঘটছে একটা ঘটনা, মানে খুবই পেইনফুল। মানে এক ভদ্রলোক, একজন লয়ার আসছে ইনকাম ট্যাক্সে, এসে বলতেছে স্যার আপনারে আমার খুব বিশ্বাস হয়, আপনার ব্যবহার আপনার সবকিছু ভালো লাগছে, কিন্তু আপনাকে একটা জিনিস দেবো স্যার। তো ভালো কথা, বলে না স্যার আমার কথা দিতে হবে। কি কথা? কয় আপনাকে এটা ব্যবহার করতে হবে। আমি ভাবছি একটা শার্ট টার্ট হয়তো দিবে। ও বাবা, দেখি ব্যাগের ভিতর থেকে একটা ব্যাংক স্টেটমেন্ট বের করছে। কি হয়েছে? কয় স্যার দেখেন এই ভদ্র মহিলা, এই তার মানে কারণ বাজার এবি ব্যাংক শাখার অ্যাকাউন্ট দীর্ঘদিন যাবত এটা সে দেখাচ্ছে না, এখানে কোটি কোটি টাকার ট্রানজেকশন, এবং এটার ব্যাংক ব্যালেন্সও দেখায় না, এটার ইন্টারেস্ট ইনকামও দেখায় না, এবং এই সেলসটাও সে গোপন করছে, দেখায় না, টোটালি হিডেন। আপনি ধরেন স্যার, আপনার জিনিস দিয়ে গেলাম। আমি বললাম যে ঠিক আছে, এটা আমার আন্ডারই করদাতা, ভালো কথা। তো ফাইল আনলাম, দেখলাম যে না, কথা বলছে যেটা সত্যি, মানে এটা দেখানো নাই। তা আমি তখন তার জিজ্ঞেস করলাম যে আপনি এটা কোথায় পাইলেন? তো এটা দেখানো নাই, আপনি কি করে জানেন? তখন বলে স্যার মনের কষ্টের কথা আর কি বলবো, বলে এই মহিলা বিগত 2 যুগ যাবত আমার করদাতা, সে আমার চেম্বারে আসে, কাগজপত্র দিয়ে যায়, আমি রিটার্ন করি, আমার ফি দেয়। এইবারে সে স্যার আমার এখান থেকে চলে গেছে, আর এক উকিলের কাছে গেছে। তারপর বলে স্যার মানে এই জিনিসগুলো তো আমার কাছে ছিল এবং আমি তো জানি সে এগুলো দেখায় নাই। আচ্ছা গেল, ভালো কথা। তা আমি তো ওইটা পাওয়ার পরে ওইটা নোটিশ করছি। আমি মানে আমার আন্ডারে, আমি তখন এডিশনাল কমিশনার, আমার আন্ডারে ডিসিটি বলছি তুমি এটা নোটিশ করো। তো ওই 93 করো, কর ফাঁকি যা করছে 93 করার পরে ওই ভদ্র মহিলা আর যে বর্তমান উকিল
এই দুইজন আসছে। তো আইসা তো কান্নাকাটি এটা ওটা। কি হয়েছে ঘটনা? উনি একটা কোম্পানির, শুনতেছেন গল্প? স্যার জি স্যার। হুম। জি স্যার শুনতেছি। তো উনি জি স্যার। কান্নাকাটি, উনি একটা কোম্পানির ডাইরেক্টর আর কি। তো ওনার হাজবেন্ডও ডাইরেক্টর, এরকম আর কি। যাই হোক, তো ওনার হাজবেন্ড রিটায়ার্ড সেক্রেটারি, তো ভদ্র মহিলা। তো সেই মহিলা যা বলল, এই জন্য দেখেন একজনের কথা শুনে বিচার করা যায় না। তো ওনার কথা শুনে আমার খারাপ লাগছে। সে বলছে যে স্যার, ওই লয়ারটা এত খারাপ যে এতদিন যাবৎ তার এখানে আমি সবসময় সে যা বলে সব কাগজ দিয়ে যাই। আমার সব ব্যাংকের স্টেটমেন্ট, আমার স্যালারি স্টেটমেন্ট, রেমুনারেশন ডাইরেক্টর রেমুনারেশন থেকে শুরু করে আমার যা যা আছে, আমি তো ইনকাম ট্যাক্সের কিছু বুঝি না, সবসময় দিয়ে যাই। সে যা ফি চায় অ্যাকর্ডিংলি দেই। কিন্তু আমাকে একটা ত্যক্ত বিতক্ত করে ছাড়ছে। মানে তার পয়সার এত সে আজ বলে 25,000 পাঠান, কাল বলে 50,000 পাঠান। এখন আমি তারে সব ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে যাই, সবকিছু। কোনটা সে দেখায়, কোনটা দেখায় না, আমি এগুলো কিচ্ছু জানি না, আমি এগুলো বুঝিও না। আমারে যেখানে সই করতে কয় আমি সেখানে সই করে দিই। এখন সে যে আমার এগুলো দেখায় নাই, এ তো আমি জানি না। তাহলে বোঝেন কেমন লাগে, বুঝছেন? যাই হোক আর কি। তো এই আর কি অবস্থা, যে এই শেষেরটা পড়াইতে গিয়ে বললাম যে কেউ কর ফাঁকি দিলে, যদি কেউ মানে তথ্য দিয়ে থাকে, তাহলে সে তাকে পুরস্কৃত করা হয় এই। এবং ওই কেসটাতেও পুরস্কারের বিধান ছিল। যাই হোক আর কি এই। স্যার তারপরে তাকে আর কর দিতে হয় নাই? হ্যাঁ, পরের হিস্ট্রি আরো পেইনফুল। দিতে হয় নাই মানে, এটা শুনলে অবাক হবেন যে তার ট্যাক্স, আমার এখন এক্স্যাক্টলি মনে নাই, এটা 2004 সালের কথা, মানে আজকে থেকে 20 বছর আগের কথা। তো 2 বছর কর ফাঁকি ছিল। আমরা 2 বছর রিওপেন করছি 93 তে। ওই 93 মানে এখন যেন কত সেকশনে আসছে এটা, মানে কর ফাঁকির জন্য। ওই যে পিছনে 6 বছর পর্যন্ত রিওপেন করা যায়। করে ওই টাকা আমরা যোগ করে দিছি, যোগ করে দিয়ে তার ট্যাক্স আসছে, মানে আমার এখন মনে নাই। যাই হোক, ভালো ট্যাক্স আসছে, মানে কোটি টাকার কাছাকাছি 2 বছরে বা ওইরকম এরকম আসছে। বুঝতে পারছেন? কারণ আমার মনে আছে এই জন্য যে এই কর ফাঁকির জন্য আমি পুরস্কার পাইছিলাম, সম্ভবত 8 লাখ টাকা পাইছিলাম। মাশাআল্লাহ, বাহ ভালোই তো স্যার। এনবিএফ থেকে আমাকে পুরস্কৃত করছে, মানে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ। জি স্যার। আর সেই লয়ারে তাহলে সেই না, লয়ারের আর পাত্তা নাই। এই লয়ার ওই যে গেছে তো গেছে, সে মনে হয় পিছে বসে খবর রাখে যে পাইছে, মানে তারে ধরছে কিনা, সে ওইটাতেই খুশি। সে নিজে কোনো পুরস্কার চায় না। মানে মানুষ কত ভিন্ডিকটিভ হইতে পারে। সে, আমি জানি না ওই লয়ারকে আমি আর কোনোদিন দেখি নাই যে কমপ্লেনটা করে গেছে, কিন্তু হয়তো ভিতরে ভিতরে পিছনে বসে, আমার সামনে আসে নাই কখনো, খোঁজ নিচ্ছে যে ওই মহিলার ক্ষতিটা হইল কিনা। তো ক্ষতি হয়েছে হয়তো শুনছে যে হ্যাঁ হিউজ টাকা ক্ষতি, ট্যাক্স হয়েছে, ট্যাক্স দিতে হয়েছে। ওই ট্যাক্স আদায় করতেও আমার খুব হিমশিম খাইতে হয়েছে। তো এবং খুব খারাপ লাগছে। পরে ভদ্রমহিলার বলছি যে না, কথা দিছি যে ঠিক আছে, আপনি যদি ট্যাক্সটা দিয়ে দেন তাহলে আপনাকে জরিমানা করব না। তখন জরিমানার এই যে 15% জরিমানা ম্যান্ডেটরি, ওইটা ছিল না, ওই আইনটা ছিল না, ওটা ছিল ডিসক্রিপশন। পরে তাকে টোকেন, আমার মনে আছে, টোকেন তারে 20,000 টাকা জরিমানা করছে। টোকেন জরিমানা তো করতে পারি অনেক, জি স্যার। হ্যাঁ, কিন্তু ওই কথা দিছি তাকে যে ঠিক আছে, আপনার মানে কথা শুনলেই বোঝা যায় কোন কথাটা সত্যি, কোনটা মিথ্যা বা কোনটা সাজানো। তো ভদ্রমহিলার কথা তো বিশ্বাসযোগ্য কথা, এটা বোঝাই যায় যে উনি কিছুই বোঝে না ইনকাম ট্যাক্স। তো উনি কি ফাঁকি দেবে, উনি সব দিচ্ছে, কোনটা দেখাইছে কোনটা দেখায় নাই এইসব। এরা তো বলে এ ধরনের যে ঠিক আছে, এগুলা দেখানোর দরকার নাই, এগুলা দেখাইলে বেশি ট্যাক্স দেবে, বলে যে আপনি যা ভালো মনে করেন করেন, এইভাবেই তো বলে যায় সবাই। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো যাই হোক, এখন আসেন এই যে, হ্যাঁ এখানে বলেন। তো স্যার লয়ারটাও অপরাধী, তো সেক্ষেত্রে তার কি কোনো না, লয়ারটা অপরাধী এখন হয় কি, এগুলো প্রমাণ করা ডিফিকাল্ট। আজকে ভদ্রমহিলা বলছে, এখন এইটা এখন কোর্টে গিয়া বিচার করা কে অপরাধী, উনি তো বলবে যে না
এগুলো কিচ্ছু দেখায় নাই সে, এগুলা আমারে কখনোই দেয়নি। আবার সে যে আমারে দিছে এটাও অস্বীকার করে যে রঞ্জন স্যার এটা কোত্থেকে পাইছে আমি জানিই না। কত রকমের মানুষ বিপদে পড়লে বাঁচার জন্য কত রকম অ্যাভয়েড করে, বোঝেন না জিনিসটা? তো সেই বিচারের দরকার নাই, মানে সেটা এই যে কথাগুলা যে একজন লয়ারের যে ইথিক, সেই ইথিক তো সে মেনটেন করে নাই, এবং এই মেনটেন না করার কারণে তার কিন্তু লাইসেন্স বাতিল হতে পারে, এবং ইতিপূর্বে অনেক লয়ারের এরকম লাইসেন্স বাতিল হয়েছে, বুঝতে পারছেন? এখন এখন আমারে সে ওইটা দিছে দিছে দেখে আমি সরকার ট্যাক্স পাইছে, আমি পুরস্কার পাইছি, আমি তো তার প্রতি লয়াল। এখন আমি ওই বেচারার ক্ষতি হোক আমিও তো মনে প্রাণে চাই। কি বুঝছেন কিছু? জি স্যার, তা তো অবশ্যই। কারণ আর যাই হোক ওই বেচারার অসিলায় আমিও তো 2টা পয়সা পাইছি, পুরস্কার পাইছি, এবং এটা মানে গেজেটে প্রকাশিত হয়েছে। তো যাই হোক আর কি। এই এখন দেখেন যে ট্যাক্স অ্যাভয়েডেন্স এবং ইভেশনের মধ্যে পার্থক্য কি। আমি যখন পড়াই তখন কেউ কোনো কথা কয় না, যে গল্প কইছি এখন সবার মধ্যে স্যার তারপরে কি হইলো, স্যার তারপরে কি হইলো, মানে বুঝছেন? আচ্ছা এখন দেখেন যে কর ফাঁকি এবং কর এড়াইয়ে যাওয়া এই দুইটার মধ্যে পার্থক্য কি? তো দেখেন এই দুইটার পার্থক্যটা দেখেন এক নজর, আপনি তো বুঝতে পারছেন আমার এত সময় যে আমরা পড়তেছি এতে করে তো আপনি বুঝতেছেন যে দুইটার পার্থক্য কি। মানে একটা লিগাল একটা ইললিগাল, একটা তাই না আইনের মধ্য থেকে কর এড়াইয়ে যাওয়া, আর একটা বেআইনি ভাবে কর ফাঁকি দেওয়া। জি হ্যাঁ, স্যার। এই একটা এই যে লিগাল স্যাংশন আছে আর একটা আনলক, ইত্যাদি ইত্যাদি এক নজর পড়তে পারেন। জি। এখন আসেন ট্যাক্স প্ল্যানিং কি তাহলে। Tax planning means dealing with the tax matters of a taxpayer with a view to maximizing the after-tax rate of return on investment after ensuring voluntary tax compliance. And for this purpose, মানে ট্যাক্স প্ল্যানিংটা অনেকটা কিছুটা লং টার্ম প্ল্যানিং, সুদূর প্রসারী। মানে আমি এমন ভাবে আমার অ্যারেঞ্জমেন্ট গুলো করবো যেন করে আমি মানে ফিউচারে আমি এটার একটা লং টার্ম বেনিফিট পাই, এবং আমার আফটার ট্যাক্স রেট অফ রিটার্নটা যেন মিনিমাইজ হয়। এবং এটা হলো মানে আরো মানে ট্যাক্স অ্যাভয়েডেন্স তো একটা সোজা বিষয়, কিন্তু তার থেকেও জটিল বিষয় হচ্ছে প্ল্যানিং। এর জন্য আমাকে কি কি করতে হবে, এই যে লেখা আছে এনশিওর দ্যাট প্রপার রেকর্ডস অ্যাকাউন্টস আর কেপ, আমি আমার খাতাপত্র মেনটেন করবো ঠিক মতো যেন ডিসিটি আমাকে উল্টাপাল্টা ডিসঅ্যালাউ করতে না পারে। তারপরে ডিডাক্ট কালেক্ট ট্যাক্স অ্যাট সোর্স যেখানে সম্ভব, আমার টিডিএস গুলো ঠিক ঠিক মতো থাকতে হবে, আদারওয়াইজ আমি সাফার করবো। তো সেটা যেন না হয়, আমার লিগাল সাইড যেন সব ঠিক থাকে। AIT in time, AIT মানে advance income tax, file return, TDS return statement, etc. in time, comply with notices received from the tax authority, be aware of legal remedies, etc. তো এইগুলো মানে ট্যাক্স প্ল্যানিং এর উপায়, যে এগুলো যেন মানে অ্যাটলিস্ট লিগাল প্রসিডিং গুলো যেন ঠিক থাকে। And tax planning takes maximum advantage of the exemption, deduction, rebate, relief, and other tax concession allowed in the taxation statute, মানে আয়কর আইনে যে সমস্ত সুবিধা, যে সমস্ত রিলিফ, রিবেট, ডিডাকশনের কথা বলা আছে, এক্সামশনের কথা বলা আছে, সেগুলো মানে আমাকে নিতে হবে, তাহলেই আমার প্ল্যানিংটা ঠিক হবে, লিডিং টু দ্য রিডাকশন অফ দি ট্যাক্স লায়াবিলিটি অফ দি ট্যাক্স পেয়ার। Effective tax planning and tax minimization are different things. The reason is that tax minimizing strategies may introduce significant cost along with non-tax dimension. মানে ট্যাক্স কমানোর জন্য এখন ইনস্ট্যান্টলি কি করতে হবে সেটা একটা, আর প্ল্যানিং করে যদি আমি সেইভাবে আগাই তাহলে আমার মানে সবকিছু ঠিক থাকে। Therefore, the tax minimization strategy may be undesirable. After all, a particular easy way to avoid tax is to avoid investing in profitable venture. Thus, effective tax planning means not to minimize tax, but not only to minimize tax, but to maximize the after-tax rate of return on asset. একটু মারফতি কথাবার্তা আর কি। এখন আসলে তিনটার মধ্যে পার্থক্য কি, মানে মানে ট্যাক্স ইভেশন, ট্যাক্স অ্যাভয়েডেন্স এন্ড ট্যাক্স প্ল্যানিং। এটার মধ্যে পার্থক্য যদি করি, যে ইভেশনটা এটা নাইদার লিগাল নর ইথিক্যাল নর ডিজায়ারেবল, অ্যাভয়েডেন্সটা লিগাল
ইথিক্যাল কিনা, ডিজায়ারেবল কিনা, এটা মানে বলা যায়। এটা হ্যাঁ মে অর মে নট বি, জি স্যার। বি অর নট টু বি আর কি। আর ট্যাক্স প্ল্যানিংটার মানে সব দিক থেকে এটা একদিকে লিগাল, ইথিক্যাল, ডিজায়ারেবল, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস। ট্যাক্স প্ল্যানিং এর কিছু ফর্মুলা, যে খরচগুলোকে ম্যাক্সিমাইজ করা, মানে ডিডাকশন গুলোকে ম্যাক্সিমাইজ করা, ট্যাক্স রেট কোনটাতে মিনিমাম সেই দিকে। মিনিমাম যদি আমি আমার কোম্পানিটাকে লিস্টিং করি লিস্টেড, তাহলে আমার রেটটা 5% কমে যায়। এটাও একটা প্ল্যানিং এর একটা অংশ। ট্যাক্স প্ল্যানিং এর যে অবজেক্টিভ গুলো হচ্ছে যে রিডাকশন অফ ট্যাক্স লায়াবিলিটি, মিনিমাইজেশন অফ লিটিগেশন, প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট, হেলদি গ্রোথ অফ ইকোনমিক স্টেবিলিটি, এগুলো হচ্ছে ট্যাক্স প্ল্যানিং এর যে অবজেক্টিভ গুলো। আর টাইপস অফ ট্যাক্স প্ল্যানিং এর ভিতরে আসলে লং রেঞ্জ এন্ড শর্ট রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং আছে, পারমিজিভ আছে, পারপাসিভ আছে, এগুলো মানে বেশ কিছু মারফতি কথাবার্তা মূলত আর কি। শর্ট রেঞ্জ মানে শর্ট টার্ম প্ল্যানিং এর মধ্যে পরে যে শর্ট রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং মিনস দ্য প্ল্যানিং thought of an executed at the end of the income year to reduce taxable income, মানে ওই যে বললাম যে ইনভেস্টমেন্ট যদি করি আমি তাহলে রিবেট পাবো, এটা একটা শর্ট টার্ম প্ল্যানিং। এটা একদিকে মানে ট্যাক্স অ্যাভয়েডেন্সও বলতে পারেন, আবার শর্ট টার্ম প্ল্যানিং বলতে পারেন। এই যে বলছে যে সাপোজ at the end of the income year an assessee finds his taxes have been too high in comparison to last year and he intends to reduce it, সে এটা কমাতে চায়। So now he may do that to a great extent by making proper arrangement to get the maximum investment tax rebate under section 44 হবে না, এটা একটু কারেকশন করতে হবে, এটা আগের 44 রয়ে গেছে। Such plan does not involve any long-term commitment, yet it results in substantial tax savings, মানে যাতে এতে করে কোনো লং টার্মের কোনো ইয়ে আসবে না, বাট শর্ট টার্মে সে একটা বেনিফিট নিয়ে আসবে, সব মানে সম্ভব। আর লং রেঞ্জ মানে এটা একটা লং টার্ম প্ল্যানিং করে মানে ওই যে বললাম না, একদিকে ধরেন আমার যদি আমার কোম্পানিটাকে যদি আমি লিস্টিং করাতে পারি শেয়ার বাজারে, তাহলে আমার 5% ট্যাক্স কমে যায়, 27.5 থেকে 22.5-এ চলে আসবে। এর জন্য কি করতে হবে, তারপরে সমস্ত কমপ্লায়েন্স গুলো ঠিক রাখতে হবে, এরকম অনেক প্ল্যান করে আগালে দেখা যাবে যে আমার ট্যাক্সটা কমে। পারমিজিভ ট্যাক্স প্ল্যানিং, তারপরে পারপাসিভ ট্যাক্স প্ল্যানিং, এগুলো দরকার আমি শীট দিয়ে দেবো, আপনি দেখে নিয়েন ডিটেলস যদি কারোর দরকার হয়। বাট এই একই জিনিস কিন্তু আপনি পরীক্ষায় পাশ করে পরেরটায় গেলে আপনি আবার পাবেন এখানে। এইখানে দেখেন যে ট্যাক্স প্ল্যানিং এবং ট্যাক্স ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য কি। ট্যাক্স প্ল্যানিংটা তো মোটামুটি আমরা বুঝছি যে the objective of tax planning is to reduce the tax liability to the minimum, আর objective of tax management is to comply with the provision of law. Tax management মানে আমি ঠিকমতো ট্যাক্স কাটবো, আমার স্যালারি যেটা আমার দেওয়ার আমার কোম্পানি সেটা যেন ব্যাংকিং চ্যানেল দেওয়া হয়, এই যে লিগ্যাল কমপ্লায়েন্স গুলো এগুলো যেন পাই টু পাই ঠিক থাকে, এটার নাম ম্যানেজমেন্ট। আর আমার ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে তাহলে আমার প্ল্যানিং ধূলিসাৎ হয়ে যাবে, আমার প্ল্যানিং কোনো কাজই করবে। তো প্ল্যানিং এর ট্যাক্স প্ল্যানিং এর অন্যতম হাতিয়ার হচ্ছে ট্যাক্স ম্যানেজমেন্ট, বুঝতে পারছেন? আর এই যে সেকেন্ড পার্থক্য হচ্ছে ট্যাক্স প্ল্যানিং ইজ দ্য ফিউচারিস্টিক ইন ইটস অ্যাপ্রোচ, আর ট্যাক্স ম্যানেজমেন্ট রিলেটস টু দ্য পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তো বেসিক্যালি প্রেজেন্ট আর কি, মানে পাস্ট যেমন অ্যাসেসমেন্ট প্রসিডিংস, রেকটিফিকেশন, রিভিশন, আপিল, এগুলো। প্রেজেন্ট যেমন ফাইলিং অফ ট্যাক্স রিটার্ন ইন টাইম। তারপরে ফিউচার হচ্ছে কারেক্টিভ অ্যাকশন, যদি কোনো ভবিষ্যতের জন্য দরকার হয় এখনই কারেকশন করার ইত্যাদি আর কি। থার্ড হচ্ছে ট্যাক্স প্ল্যানিং ইজ ভেরি ওয়াইড ইন ইটস কাভারেজ অ্যান্ড ইনক্লুডস ট্যাক্স ম্যানেজমেন্ট, আর ট্যাক্স ম্যানেজমেন্ট হ্যাজ এ লিমিটেড স্কোপ, ইট ডিলস উইথ স্পেসিফিক অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ রিটার্ন ফাইল করলো, ট্যাক্স কাটলো, ব্যাংকের মাধ্যমে স্যালারি দিতে হবে, এগুলো করলো, এইসব খুঁটিনাটি। আর 4 নম্বরে যেটা, the benefits arising from tax planning are substantial, particularly in the long run, or as a result of effective tax management, penalty, penal interest, prosecution, etc. can be avoided. তো অত ক্লাসে দেখছেন যে আমি যদি ঠিকমতো ট্যাক্স কাটি, ঠিকমতো রিটার্ন জমা দেই, তাহলে আমার এই যে পেনাল্টি, প্রসিকিউশন, জেল, জরিমানা এগুলো হবে, এগুলো অ্যাভয়েড করা যায় প্রপার ট্যাক্স ম্যানেজমেন্টের মাধ্যমে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে
ট্যাক্স প্ল্যানিং এবং ট্যাক্স ম্যানেজমেন্টের পার্থক্য কি, জি স্যার। তাই না? এগুলো এত ইম্পর্টেন্ট না। ট্যাক্স প্ল্যানিং এর কিছু ফ্যাক্টর আছে যেগুলো মানে চয়েস অফ এন্টিটি, পিরিয়ড অফ ট্রানজেকশন, ট্যাক্স জুরিডিকশন, ক্যারেক্টারিস্টিক্স অফ ইনকাম, এটা দেখতো এগুলো অনেকটা মারফতি আর কি কথাবার্তা, যেগুলো এই স্টেজে আপনার দরকার নেই। এই স্টেজে আপনার মূলত ওই তিনটা জিনিস দরকার, 3-4টা জিনিস দরকার ছিল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স ইভেশন, ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স ম্যানেজমেন্ট এক্সেট্রা। বুঝতে পারছেন? জি এখানে স্যার। দেখেন types of tax planning activities, মানে attempts to have income converted from one type to another, attempts to have income shifted from one pocket to another, taxable versus tax exempted ইত্যাদি ইত্যাদি। এই what is effective tax planning, মানে maximizing NPV, net present value, or of after tax rate of মানে return on investment, and how does this differ from tax minimization, consider both the tax and non-tax factor ইত্যাদি ইত্যাদি। এইটা একটা ভালো কথা যেটা ফেসবুক থেকে নেয়া। এটা যেই করতে পারি নাই আমি, মানে কারেন্ট ইস্যুর সাথে মজার জিনিস, আপনি যদিও বাংলায় বাট দেখেন এখানে একটা ভালো কথা যে মোট করযোগ্য আয়ের 20% বিনিয়োগ করুন, সর্বোচ্চ কর রেয়াত নিন। এটা 20 হবে না, এটা হবে 15। মানে এটা তো এটা মানে চেঞ্জ করতে পারতেছি না, দেখি কারোর দিয়ে এটা একটু মানুষ করতে হবে, মানে এটা আগের আইনে অনুযায়ী করা। জি স্যার। বুঝছেন? তার মানে ভালো কথা যে আপনার যা করযোগ্য আয় এটার 15% আপনি কোথাও না কোথাও বিনিয়োগ করেন, হয় প্রভিডেন্ট ফান্ডে করেন অথবা ডিপিএস, শেয়ার ইত্যাদি ইত্যাদি, দেখবেন যে আপনি সর্বোচ্চ বেনিফিট, ট্যাক্স বেনিফিট নিতে পারতেছেন কর রেয়াত। তারপরে দেখেন 2 নাম্বার, 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করুন, বিলম্ব সুদ সহ জরিমানা এড়িয়ে চলুন। তারপরে 3 নাম্বার, সকল খাতে যথাযথভাবে উৎসে কর কর্তন করুন, 30 ধারার প্রয়োগ থেকে দূরে থাকুন। 30 মানে এখনকার 55, এটা পড়ানো হয়েছে। তারপরে দেখেন 4 কিস্তিতে অগ্রিম কর জমা দিন, এটাও তো আপনাদের পড়াইছি যে অগ্রিম কর জমা দেওয়ার 4টা কিস্তি মনে আছে? 4টা কি কি কেউ বলতে পারবেন? স্যার ডিসেম্বর, সেপ্টেম্বর, জুন আর মার্চ স্যার। হ্যাঁ, 15ই সেপ্টেম্বর, 15ই ডিসেম্বর, 15ই মার্চ এবং লাস্টটা হচ্ছে 15ই জুন। এই 4টা সমান কিস্তিতে অগ্রিম কর দিতে হয়। যদি না দেন তাহলে আপনার সিম্পল ইন্টারেস্ট হবে 10% হিসাবে। এই জন্য 4 নম্বরে হলো 4 কিস্তিতে অগ্রিম কর জমা দিন, সরল সুদ এড়িয়ে চলুন। 5 নাম্বার, ক্রয়কৃত সঞ্চয়পত্র মেয়াদ পূর্তির আগে ভাঙাবেন না। অনেকে সঞ্চয়পত্র কিনে পরের দিনই ভাঙায় ফেলে বা কিছুদিন পরে ভাঙায় ফেলে, এটা আইনে নাই। আইনে বলছে সঞ্চয়পত্র আপনার ওর যে ম্যাচুরিটি 3 বছর হোক 5 বছর হোক ওই পর্যন্ত ধরে রাখতে হবে। এই জন্য 5 নম্বরে ডান পাশে লেখা যে ভাঙানো সঞ্চয়পত্রের জন্য পূর্বে প্রাপ্ত কর রেয়াত ফেরত দিতে হয়, নিতে না দিতে হবে, লেখাটাই ভুল আছে। মানে যদি দেখা যায় আপনি আগে ভাঙায় ফেলছেন তাহলে এইটা কিনছে, এইটা দেখাইয়া যদি রেয়াত নেয় তাহলে ওই রেয়াতটা সারেন্ডার করতে হবে। জি স্যার। তারপরে 6 নাম্বার, 5 লক্ষ টাকা বা তার 5 লক্ষ টাকার অধিক লোন বা দান নগদে নিবেন না। নিলে 19-এর 21 ধারায়, এই 19-এর 21টাই এখন ধারাটা চেঞ্জ হয়েছে, এটা পড়ানো হয়েছে আপনাদের। ডিমড ইনকাম হিসাবে বাড়তি কর আরোপিত হবে। 7 নাম্বার, নিজ ব্যাংক অ্যাকাউন্টে অন্যের টাকা লেনদেন করবেন না, কারণ ব্যাংক জমার ব্যাখ্যা সন্তোষজনক না হলে ডিসিটি আপনাকে ডিমড ইনকাম হিসেবে গণ্য করে এটার উপরে বাড়তি কর আরোপ করতে পারে। আয়কর অফিস থেকে প্রাপ্ত নোটিশ বা চিঠি অবহেলা না করে পরিপালন করুন, কারণ এটা না করলে এর জন্য জেল জরিমানা হতে পারে। এটা গতকালকে মাত্র পড়াইছে। আমি দেখলাম যে এটা আমার করা না, যাই হোক আমি এক জায়গা থেকে পাইছি, কিন্তু পাওয়ার পরে এইখানে জোড়াই দিছি এই কারণে যে আমি দেখলাম যে কথাগুলো খুবই রেলিভেন্ট, খুবই রেলিভেন্ট। জি স্যার, রাইট। এই আর কি।
ঠিক আছে, যাক আজকে গুরুত্বপূর্ণ দুইটা সেশন হলো, তাই না? জি স্যার। স্যার আচ্ছা, তাহলে নেক্সট সেশনে আমাদের কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা হবে, তাই তো? হ্যাঁ, আপনাদের তো একটা দিনই বাকি আছে, ওই দিন বেশ কিছু মানে ডামি কোশ্চেন দিয়ে আমরা একটা পরীক্ষার মতো নেব, যে কোশ্চেন অ্যান্সার, তাতে আপনি হয় কি পরীক্ষার জন্য কিছুটা প্রিপারেশন পাবেন। প্রিপারেশন নেওয়া যায়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কি ধরনের কোশ্চেন হতে পারে, হলে আমার করণীয় কি, তো ধারণা পাবেন আর কি। বুঝতে পারছেন? স্যার ডেপ্রিসিয়েশনটা বাকি আছে। হ্যাঁ, ডেপ্রিসিয়েশনটা এখন দেখি। ডেপ্রিসিয়েশন মূলত 3 প্রকার। এবং এই যে থার্ড শিডিউল যেটা আমাদের, সেইখানে কিন্তু দুইটা জিনিস আছে, ডেপ্রিসিয়েশন আর অ্যামortization। অ্যামortization। জি স্যার। এখন এই ডেপ্রিসিয়েশন আবার 3 প্রকার। একটা হলো নরমাল, আর একটা হলো এক্সিলারেটেড, আর একটা হলো সম্ভবত ইনিশিয়াল। এই এখন মানে নরমাল ডেপ্রিসিয়েশন তো নরমাল, তার মানে প্ল্যান্ট এন্ড মেশিনের উপরে 10%, বিল্ডিং এর উপরে 5%, এরকম। আপনি থার্ড শিডিউলে যদি যান, সেখানে আপনি বিভিন্ন রকমের রেট পাবেন, যে কোন অ্যাসেটের উপরে আমি কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন পাবো। ডেপ্রিসিয়েশন তো আপনি ধরেন বোঝেন যে ডেপ্রিসিয়েশন হচ্ছে মানে অ্যাসেটের উইয়ার অ্যান্ড টিয়ার, যে ক্ষয়ক্ষতি হয় তার জন্য যে চার্জ এগেইনস্ট প্রফিট। Depreciation is not expenditure, rather it is a charge against profit. তো এটা আপনি থার্ড শিডিউলে বিভিন্ন ধরনের অ্যাসেটের, কোন অ্যাসেটের উপরে আপনি কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন অ্যালাউড, এই কারণে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের সাথে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন মিলে না। অ্যাকাউন্টিং এ ডেপ্রিসিয়েশনের যে বিভিন্ন মেথড বলা আছে, যে সাম অফ ইয়ার্স ডিজিট মেথড, স্ট্রেট লাইন মেথড, ডিমিনিশিং ব্যালেন্স মেথড, এরকম অনেকগুলো মেথড আপনি পাবেন। বাট ইনকাম ট্যাক্স ফলো করে একটাই, সেটা হলো ডিমিনিশিং ব্যালেন্স মেথড। এবং সেখানে বলছে যে যদি আপনার ফার্স্ট ইয়ার হয়, তাহলে ফার্স্ট ইয়ার হলে আপনি ডেপ্রিসিয়েশন পাবেন অন কস্ট। ইফ ইট ইজ দ্য সাবসিকুয়েন্ট ইয়ার, তাহলে ডেপ্রিসিয়েশন হবে অন রিটার্ন অন পে। মানে কিরকম, ধরেন একটা জিনিসের কস্ট হচ্ছে ধরেন 100 টাকা, এখান থেকে লেস ডেপ্রিসিয়েশন ধরেন 10% সমান সমান 10 টাকা। কলমটা এরকম করে কেন? রিটার্ন ডাউন ভ্যালু সমান সমান 90 টাকা। সেকেন্ড ইয়ারে আপনি কিন্তু ডেপ্রিসিয়েশন ধরেন 10%, 9 টাকা পাবেন। 9 টাকা পাওয়ার পরে রিটার্ন ডাউন ভ্যালু বা বুক ভ্যালু থাকবে 81 টাকা। থার্ড ইয়ারে পাবেন 8 টাকা 10 পয়সা, এরকম আর কি। মানে আস্তে আস্তে কমতে থাকবে, মানে নট অন কস্ট বাট অন রিটার্ন ডাউন ভ্যালু। বুঝছেন? জি স্যার। নর্মাল ডেপ্রিসিয়েশন হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসেটের, আপনার প্ল্যান্ট এন্ড মেশিনারি হলে কি হবে, বিল্ডিং এ হলে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হবে, ভেহিকেল হলে কত হবে, এরকম মানে মানে অ্যাসেট ভিত্তিক বলা আছে। তো ওই অনুযায়ী ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অ্যালাউ করবে। আপনি অ্যাকাউন্টিং এ যদি এই ইনকাম ট্যাক্সের রেট অনুযায়ী দাবি করে, তাহলে তো ডেভিয়েশন হবে না। আদারওয়াইজ কিন্তু একটা বড় ধরনের ডেভিয়েশন হবে, যে মানে করদাতা মানে একটা কোম্পানি সে তার ফিক্সড অ্যাসেট শিডিউলে যে ডেপ্রিসিয়েশন চাইছে সেটা পাবে না। এই কারণে আপনি দেখবেন যে
ডেফার্ড ট্যাক্স হয়, IS 12। তো মানে হয় আমার যা ট্যাক্স দেওয়ার কথা এখন দিচ্ছি না, এটা ডেফার করে পরবর্তীতে দিতে হবে ডিউ টু এই যে ডেপ্রিসিয়েশন, এন্টারটেনমেন্ট, এই বিভিন্ন ধরনের ইনকাম ট্যাক্স। মানে অ্যাকাউন্টিং যেখানে শেষ, অডিটিং সেখানে শুরু, অডিটিং যেখানে শেষ, ইনকাম ট্যাক্স সেখানে শুরু। তো এখন ইনকাম ট্যাক্সে যখন যায় তখন তোলপাড় করে ফেলে, ওই অডিট রিপোর্টের কিছুই মানে না, আইনসঙ্গত ভাবেই মানে না। তো এটা তো অলরেডি পড়ানো হয়ে গেছে, আপনি নিজেও বুঝতে পারতেছেন যে আমরা যেদিন আপনাকে সেকশন 55 পড়াই সেদিনই আপনার বোঝা সারা, যে আমি যা এটা আপ্যায়ন দেখাবো আমাকে দিবে না, আমি যা স্যালারি খরচ হিসেবে দেখাবো দিবে না, আমি যদি ব্যাংকিং চ্যানেল না দিই দিবে না, ইনকাম ট্যাক্স মানবে না, এরকম অনেকগুলো পড়ানো হয়েছে সেদিন। তো সুতরাং অ্যাকাউন্টিং এর সাথে ইনকাম ট্যাক্স এই জন্য মিলে না। এরপরে আসেন এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন। এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন শুধুমাত্র দুইটা ইসের, বিল্ডিং এবং প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপরে হয়, দুইটা অ্যাসেটের উপরে হয়, বিল্ডিং আর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, অন্য কোনো অ্যাসেটের উপরে হয় না। এবং তাও একটা রেট আছে, এই রেটেই হবে ওই বিল্ডিং এর উপরে হবে না, সরি, এটা হলো ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন। ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন হলো ওই দুইটার উপরে, বিল্ডিং আর হলো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। ইনিশিয়াল ডেপ্রিসিয়েশনটা শুধু ইনিশিয়াল ইয়ারে পাওয়া যায়, ফার্স্ট ইয়ারে, এবং ওই অতিরিক্ত একটা মানে ডেপ্রিসিয়েশন পাওয়া যায়। কিন্তু এই ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন নামই হলো ইনিশিয়াল, ইনিশিয়াল হলো প্রারম্ভিক। তো সুতরাং ওইটার অন্যদিকে থাকে না, কিন্তু অন্য কোনো সময় এটা থাকে না। এটা রেটটা হলো বিল্ডিং এর জন্য 10, আর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির জন্য আগে ছিল 25। একটু দেখতে হবে এটা। এই যে এটা থার্ড শিডিউলের প্যারা 5, এখানে 10 আছে, ওইটাই আছে, 10 এবং 25। ফ্যাক্টরি বিল্ডিং হচ্ছে 10, এই কলমটা এখন ঝামেলা করতেছে। ফ্যাক্টরি বিল্ডিং 10%, আর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এটা হলো 25%। বিষয়টা কি আপনাকে একটু বুঝিয়ে বলি। ধরেন আপনার একটা মেশিনের কস্ট হচ্ছে 100 টাকা। এখন এখান থেকে আপনি দুই ধরনের ডেপ্রিসিয়েশন পাবেন, লেস ডেপ্রিসিয়েশন। কত? এক নম্বরে হচ্ছে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন, ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন পাবেন 25 টাকা। আর দুই নম্বর হলো নর্মাল ডেপ্রিসিয়েশন, এটা পাবেন 10 টাকা। 35 টাকা ডেপ্রিসিয়েশন পাবেন, বাদ দেওয়ার পরে 65 টাকা থাকে, এই জন্য হলো পরবর্তী বছরের জন্য। তার মানে এই বছরে আমি ডেপ্রিসিয়েশন পাবো 35 টাকা, আমি ইনিশিয়ালটাও পাবো, নর্মালটাও পাবো, কিন্তু পরের বছর আর ইনিশিয়াল থাকবে, পরের বছর অনলি নর্মাল। বুঝছেন? জি স্যার। আরেকটা হলো এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন। এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশনের জন্য এনবিআর আবেদন করতে হয়। আবেদন করলে ওটা শুধু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপরে, যদি আবেদন করে পাওয়া যায় তাহলে ওটার ফার্স্ট ইয়ারে 50%, সেকেন্ড ইয়ারে 30% এবং থার্ড ইয়ারে 20% ফিনিশ, 100% একেবারে ফিনিশ। এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন যেটা আর কি, মানে এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন বাংলা হচ্ছে ত্বরান্বিত অবচয়। এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন, এইটা শেষ। 50% অন কস্ট, আর এটা হলো ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারে হচ্ছে 30% অন কস্ট, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। আর থার্ড ইয়ারে হচ্ছে 20% অন কস্ট। ফিনিশ 100%। বুঝতে পারছেন?
জি স্যার। তবে এইটার একটা প্রি কন্ডিশন হলো, এটা অত সহজ না। এটা প্রি কন্ডিশন হলো মানে ইট মাস্ট বি এনবিআর অ্যাপ্রুভড। এনবিআর আবেদন করতে হবে, এনবিআর যদি অনুমতি দেয় তাহলেই এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন পাবে। কারণ কি ভয়ের বিষয় হলো, একটা কোম্পানি জার্মানি থেকে ধরেন 10 কোটি টাকা দিয়ে একটা মেশিন আনছে, এখন এই মেশিন তার ফ্যাক্টরিতে বসাইছে, জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করছে এক্সিলারেটেড এখন দেখা গেল ফার্স্ট ইয়ারই 5 কোটি টাকা ডেপ্রিসিয়েশন, তাহলে তো ওই কোম্পানি লস হবে। কোম্পানি যা আয় করছিল ওই ডেপ্রিসিয়েশন দিয়ে সবই শেষ। কি বুঝতে পারছেন? জি স্যার। তবে আপনাকে একটা কথা বলি, বাস্তবে এখন যেটা পড়াচ্ছি এটা নাই। কারণ এক্সেলারেটেড ডেপ্রিসিয়েশনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডে একটা লোকও আবেদন করে না, একটা কোম্পানিও আবেদন করে না, তো এই করে কোনো লাভ নেই। কারণ আমি তো ডেপ্রিসিয়েশন এমনিও পাবো অমনিও পাবো, তা আমার এত আগে ভাগে নেওয়ার দরকারটা কি? কারণ আমি আগে ভাগে নিয়ে যদি আমার ব্যবসায় লোকসান হয়, তো এই লোকসান তো আমি দেখা যাবে যে অন্য কোনোটার সাথে আমি সেট আপ করতে পারতেছি না। জি স্যার। বুঝতে পারছেন? তা আমার লাভটা কি? তা আমার তার থেকে নর্মাল ডেপ্রিসিয়েশন নেই, বরঞ্চ আমি নতুন মেশিন একটা জার্মানি থেকে 10 কোটি এর উপর আনছি, এটার উপরে যদি ইনিশিয়াল এবং নর্মাল পাই তাতেই তো আমি 35% পাইয়ে যাই, আমার এই 50% এর দরকার কি? আপনি বিষয়টা বুঝছেন? কি জি বুঝেন নাই? স্যার, রাইট। জি স্যার। হ্যাঁ, তাহলে আমার বুঝিয়ে দরকার। আরো একটা কন্ডিশন আছে, এক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন নিলে ওই কোম্পানি কি পাবে না, ট্যাক্স হলিডে পাবে না। তো ফলে হয় কি, আমার ব্যক্তিগতভাবে দেখা যে এইটা এখন ইনঅপারেটিভ, এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন বলে কোনো জিনিস এখন নাই। তারপর পরীক্ষার কথা তো বলা যায় না, এই জন্য বলতেছি। ঠিক আছে? জি স্যার। তাহলে দেখেন আজকে যা পড়ানো হলো, 3টা জিনিস পড়ানো হলো, তিনটাই ইম্পর্টেন্ট। তো এর মধ্যে কোনো কোশ্চেন না থাকলে মানে বলেন, কোশ্চেন না থাকলে আমরা একটু আর্লি শেষ করে দিতে চাই। তাতে আগামী ক্লাসটাই তাইলে আমাদের রইলো শুধুমাত্র মানে মডেল কোশ্চেন অ্যান্ড সলিউশন, ওগুলো নিয়ে কথা বলবো। আর যদি কিছু মানে আপনি মনে করেন যে স্যার এইখান থেকে একটু পড়ালে ভালো, যেমন কথার কথা যে আমি ধরেন স্যালারির উপরে একটা অঙ্ক আপনার পরীক্ষা আসতে পারে, তো যদি আবার একটু মানে করে, তো আগামী ক্লাসটা আপনি মনে রাখেন, 2টা জিনিস আমাকে মনে করাই দিবেন। একটা হলো স্যালারির একটা অঙ্ক করাবো, কারণ আপনাদের এমসিকিউর বাইরেও একটা অঙ্ক থাকে, তো সেটা স্যালারি বাড়ি ভাড়া এই 2টা নিয়েই, এর বাইরে না। তো স্যালারির উপরে একটা অঙ্ক করাই দেবো আগামী ক্লাসে, আর হলো কোশ্চেন নিয়ে কথা বলবো, অনলি কোশ্চেন। ওকে স্যার। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, ভালো থাকেন, শেষ করে দিচ্ছি আজকে। ওকে স্যার, ভালো থাকবেন স্যার।